আমি ইনফ্লুয়েন্স রাখতে পারবো। হ্যাঁ, এরপরে মোটিভেট করতে পারবো। মানে আমি একজন ভালো টিচার হতে পারলে আমি একজন আহ, সবার উপরে আমি এই ভালো একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করতে পারবো, এবং নলেজ ট্রান্সফার করা, হেলথ কেয়ারদের ফিউচার তারা কিভাবে চিন্তা করবে, কিভাবে অ্যাপ্রোচ করবে, এই বিষয়গুলো আমি শেপ করে দিতে পারবো, যেগুলো পেশেন্টের উপরে, পেশেন্ট কেয়ারিং এর উপরে ইম্প্যাক্ট থাকবে। এবং এর পাশাপাশি রিসার্চ ইনোভেশনেও আমি টিচার হিসেবে রোল প্লে করতে পারবো। তো টিচারটা একটা আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন আমি 2020 সালের পর থেকেই কিন্তু রিপোর্ট করি, তো রিপোর্টিংটাও ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে আমি যে টিচিং প্রফেশনে আছি, স্টুডেন্টদের পড়াচ্ছি, সেটা পোস্ট গ্রাজুয়েশন হোক, এমবিবিএস লেভেলে হোক, পরীক্ষা নিচ্ছি, পড়াচ্ছি, আহ, এইটাই আমার কাছে মনে হয় যে আমার জন্য সবচেয়ে বেশি আনন্দ এবং সম্মানের। এই জন্য আহ, যারা ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফে থাকেন, তারাই কিন্তু আসলে টিচার হিসেবে বলা যায় যে বেশি স্টুডেন্টের সাথে ওতপ্রোত থাকেন। ক্লিনিক্যাল সাবজেক্টে কিন্তু টিচাররা একটু ডাইভার্স হয়ে যায়, কারণ অনেক বেশি সাবজেক্ট, এবং সেখানে সাব স্পেশালিটি অনেক বেশি। আহ, একজন টিচারের হয়তো অল্প কয়েকটা ক্লাস স্টুডেন্টরা করে, এই জন্য মানে ইন্টারাকশনটা কম হয়। আর আমরা এই ফোর্থ ইয়ার পর্যন্ত আমরা দেখি যে টিচারদের সাথে স্টুডেন্টদের কিন্তু সব স্টুডেন্টদের একটা ইন্টারাকশন থাকে, যেটা ফিফথ ইয়ার থেকে সবার সাথে সবার ইন্টারাকশনটা সমানভাবে হয় না। কিন্তু ফোর্থ ইয়ার পর্যন্ত একটা কমন ইন্টারাকশন থাকে। এর জন্য টিচার হিসেবে রোল প্লেটা আমরা ইনফ্লুয়েন্সের জায়গা থেকে মানে আমাদের জন্য একটু বেশি আছে। আর প্যাথোলজিস্ট হিসেবে আমাদের যারা প্যাথোলজি স্পেশালিস্ট, আমরা আমাদের ফিল্ডটা একটু ওপেন, কারণ প্যাথোলজির মধ্যে আমরা সব কিছুই হচ্ছে আমাদের আহ ওতপ্রোতভাবে জানতে হচ্ছে, ওতপ্রোতভাবে ডিল করতে হচ্ছে, যে কারণে আমরা প্যাথোলজি এবং এর সাব স্পেশালিটি বিভিন্ন ব্রাঞ্চ সবগুলোতে আমরা হচ্ছে ডায়াগনস্টিক রোল প্লে করতে পারি। এর মধ্যে আমাদের যেটা প্রধান, যেটা হিস্টোপ্যাথোলজি, বাকিগুলো বলা হয় হিস্টোপ্যাথোলজি রিলেটেড, মানে কালেকটিভলি সবগুলো মিলেও অনেক সময় হিস্টোপ্যাথোলজি বলা যায়। আর এটার আসলে যেটা হিস্টোপ্যাথোলজির চেয়ে একটু, যদি আমি বলি যে এটা একটু মানে বেশি সুন্দর নাম বা বেশি সম্মানজনক নাম, সেটা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি, যেটা হচ্ছে যে বাইরের দেশগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা বেশি ইউজ করা হয়, সার্জিক্যাল প্যাথোলজি বা অ্যানাটমিক্যাল প্যাথোলজিতে। অ্যানাটমিক্যাল প্যাথোলজি, সার্জিক্যাল প্যাথোলজিটাই বেশি ইউজ করা হয়। এবং আমাদের যে টেক্সট বইগুলো আমরা ফলো করি, এগুলা হচ্ছে, বইয়ের নামগুলো সাধারণত সার্জিক্যাল প্যাথোলজি হিসেবে আমরা পাই। তো এটা মানে এই না যে সার্জারির সাথে রিলেটেড অনলি, এটা হচ্ছে যে যে কোনো একটা হিস্টোপ্যাথোলজি কখন হয়, একটা টিস্যু যখন রিমুভ করা হয়, সেই টিস্যুটা এন্ডোস্কোপির মাধ্যমে হোক, পান্স বায়োপসির মাধ্যমে হোক, বা একটা বড় অপারেশনের মাধ্যমে হোক, সেটা একটা সার্জিক্যাল প্রসিডিউর। সেটা স্মল প্রসিডিউর হতে পারে, লার্জ প্রসিডিউর হতে পারে। তো সেই আলোকে প্রসিডিউরের মাধ্যমে আমরা টিস্যুটা পাই, সেই টিস্যুটা পরবর্তীতে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি। এই জন্য এটাকে সার্জিক্যাল প্যাথোলজি নামটা আসলে একটু অ্যাপ্রোপ্রিয়েট বেশি। কিন্তু এটা আবার অনেক সময় বাংলাদেশের পার্সপেক্টিভ নতুন মনে হতে পারে, এই জন্য হিস্টোপ্যাথোলজি নামটা আমরা বেশি ইউজ করি। আর এর যে আমাদের বিভিন্ন ব্রাঞ্চিং এর মধ্যে রয়েছে, যেমন অন্যান্য আসপেক্টের মধ্যে রয়েছে যেগুলো সাইটোপ্যাথোলজি, যেটা এফএনএসি বা ফ্লুইড স্টাডি, সেগুলো হয়। এর পাশাপাশি ফরেনসিক প্যাথোলজি, অটোপসি মানে পোস্টমর্টেম বা অটোপসি ফাইন্ডিংস, একটা ডেড বডির বিভিন্ন অর্গান গুলো আমরা একইভাবে হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে আমরা ডেড বডির বিভিন্ন অর্গান থেকে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, বা কজ অফ ডেথ, সেগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি। যেটা হচ্ছে হয়তো ট্রিটমেন্টে কোনো কাজে লাগছে না, কিন্তু এগুলো থেকে রিসার্চ, বিভিন্ন রিসার্চ ইনোভেশন এবং হচ্ছে কজ অফ ডেথ, মেডিকেল ইস্যু, সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং এটাও বাংলাদেশের তুলনায় আসলে বাইরের দেশে খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট। এবং তারা হচ্ছে যে একেবারে বলা যায় যে যারা এই প্রশাসনিক আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত, তাদের সাথে তারা ওইভাবে কোলাবোরেটিভলি কাজ করেন। মনে করেন একটা মেডিকো লিগ্যাল ডেথ হলো, সেখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট রোলটা প্লে করতেছেন ওই ফরেন্সিক প্যাথোলজিস্টরা, অ্যালংসাইড পুলিশ বা তাদের সাথে ওই ফরেন্সিক প্যাথোলজিস্ট সেও ওই ফার্স্ট রোলটা প্লে করতেছেন একই সাথে। এরপরে হেমাটোপ্যাথোলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে আমাদের হেমাটোপ্যাথোলজিক্যাল অনেক ডিজিজ, বিশেষ করে লিউকেমিয়া, লিম্ফোমা, এই রিলেটেড ডিজিজ, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, বোন ম্যারো বায়োপসি,
টিফাইন বায়োপসি, বোন ম্যারো অ্যাসপিরেশন, পেরিফেরাল ব্লাড ফিল্ম, এগুলো কিন্তু একটা বড় ফিল্ড হেমাটোপ্যাথোলজি। এখানে অনেক সময় হেমাটোলজিস্ট সেও এই হেমাটোপ্যাথোলজির একটা পার্ট হতে পারে। কিন্তু যেগুলো হচ্ছে ইমিউনিস্টোকেমিস্ট্রি এবং টিফাইন বায়োপসি, লিম্ফ নোড বায়োপসি, এগুলো মূলত আমরা প্যাথোলজিস্টরাই করি। আর প্যাথোলজির বাংলাদেশে এখন পর্যন্ত খুব বেশি সাবজেক্ট মানে সিস্টেম ওয়াইজ এটা ডিভাইডেশন হয় না, কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু একেবারে ওয়েল এস্টাবলিশড এই ডিভাইডেশনটা। যেমন কেউ আছে গাইনোকোলজিক্যাল প্যাথোলজি, সে শুধু সার্ভিক্স, ইউটেরাস, ওভারি এগুলোই সে রিপোর্ট করে। হ্যাঁ, কেউ হচ্ছে নিউরোপ্যাথোলজি, সে শুধু ব্রেন, স্পাইনাল কর্ড এগুলো নিয়ে, বা স্কেলেটাল মাসেলের যে প্যাথোলজি সেগুলো সে রিপোর্ট করে। কেউ হচ্ছে জিআই প্যাথোলজিস্ট, কেউ হচ্ছে ব্রেস্ট প্যাথোলজিস্ট, কেউ হচ্ছে আহ, এভাবে মানে অর্গান ওয়াইজ ইউরোলজিক্যাল প্যাথোলজিস্ট এরকম। তো বাংলাদেশে এটা এখনো মানে আলাদা আলাদা করে সাব স্পেশালিটি ডিভাইডেশনটা হয় নাই, কিন্তু কেউ কেউ হয়তো কোনো একটা সাব স্পেশালিটিতে স্পেশাল ট্রেনিং করে সে সেটার উপরে আলাদা দক্ষতা অর্জন করতে পারে এবং সেই রিলেটেড বেশি কাজ করতে পারে। এরপর মলিকুলার এবং জেনেটিক্স, এটা হচ্ছে প্যাথোলজির একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে হচ্ছে যে এখনো বলা যায় যে এই জায়গাগুলো আনটাস্ট, রিলেটিভলি আনটাস্ট রয়ে গেছে, যেখানে অনেক কিছু নতুন নতুন কাজের সুযোগ রয়েছে। কারণ মলিকুলার প্যাথোলজি, বিশেষ করে ক্যান্সার মলিকুলার যে মিউটেশন, সেগুলো ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে খুবই মারাত্মক রোল প্লে করতেছে এখন। এবং বিভিন্ন জেনেটিক্স, যে কেরিওটাইপিং, ইনসিটু হাইব্রিডাইজেশন, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এগুলো শুধু ক্যান্সারের বাইরেও অন্যান্য বিভিন্ন ডিজিজেও এগুলো ডায়াগনস্টিক রোল প্লে করতেছে, সেখানেও প্যাথোলজিস্টদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আর এর বাইরে কমন একটা প্র্যাকটিসের ভিতরে এটাও ইনক্লুডেড, প্যাথোলজিস্টরা করতে পারেন, সেটা হচ্ছে ব্লাড বায়োকেমিস্ট্রি, বডি ফ্লুইড, হরমোন বা ইমিউনোলজিক্যাল টেস্ট, এগুলো রিপোর্টও করতে পারেন। ইউরিন, স্টুল, এগুলো প্যাথোলজিস্ট রিপোর্ট করতে পারেন, যেহেতু সে সবগুলো সিস্টেম সম্পর্কে সে নলেজ অর্জন করতেছে এবং সবগুলো ডায়াগনস্টিক মেথড সম্পর্কে একই সাথে, বা ডিজিজ ডিজিজ ডায়াগনস্টিক মেথড ফাইন্ডিং সবগুলোই সে শিখছে, এজন্য সে এগুলো রিপোর্ট করতে সক্ষম। এই তো একটা এটুক বলার পরে আমি বলতে চাই যে এখন অনেকের কাছে যে ধারণাটা আগে ছিল যে প্যাথোলজি মানে কি, যেমন আমি যখন কাউকে বলি যে আমি একজন প্যাথোলজিতে আমি পোস্ট গ্রাজুয়েশন করা, তাদের একটা প্রথম ধারণাই থাকে যে আমি ব্লাড, ইউরিন, স্টুল এর ভিতরে আমি হচ্ছে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, তুমি তো এগুলো করতেছো না এরকম। তাহলে কি হচ্ছে যে আসলে কিন্তু দেখেন আমার কাজের, প্যাথোলজিস্টের কাজের মূল জায়গাটা কিন্তু অন্য, এবং এটা খুবই একটু ক্রিটিক্যাল টাইপের রোল। বিশেষ করে জটিল, যে হিস্টোপ্যাথোলজি মানে কি একটা জটিল রোগ, একটা কনফার্মেশন করা একটা ডিজিজকে, যে কোনো ক্যান্সার, যে কোনো ক্যান্সার, এটা কিন্তু একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এভিডেন্স ছাড়া ফার্দার ট্রিটমেন্ট স্পেসিফিক্যালি করা সম্ভব না। কি ধরনের ক্যান্সার বা ক্যান্সারটা আছে কিনা আদৌ কনফার্ম করা, সেগুলো ছাড়া হয় না। হ্যাঁ, তো এরকম একটু ক্রুশিয়াল টাইপের এবং সেন্সিটিভ টাইপের রোল এটা। আর এর পাশাপাশি টিচার হিসেবে যে ব্যাখ্যা, সেটাও আমাদের দুইটা রোলই খুব ইম্পর্টেন্ট। এখন আপনি ক্যারিয়ার প্ল্যান, আমি তো অনেক ভালো ভালো কথা বললাম যে প্যাথোলজি ভালো, প্যাথোলজি টিচার হতে হবে, হওয়া যাবে, ডায়াগনস্টিক রোল প্লে করা যাবে, ম্যানেজমেন্ট, রিসার্চ, ইনোভেশন সবকিছুই করা যাবে। খুবই ভালো ভালো কথা বললাম, তো শুধু কথায় কি চিড়া ভেসবে? আমাদের কি দরকার? একজন ভালো ডক্টর হিসেবে আমরা তো এক্সপেক্ট করি আমাদের সম্মান থাকবে, আমরা সোসাইটিতে ইম্প্যাক্ট রাখবো, আবার হচ্ছে আমাদের একটা ফিনান্সিয়াল ভালো একটা অবস্থানও থাকবে। দুইটাই আমরা চাই। তো অনেক সময় দেখা যাচ্ছে দুইটা একই সাথে সাইমultaneously দুইটা, আমরা গ্রাফের, এরকম গ্রাফে কিন্তু দুইটা সবসময় একইভাবে আসে না। কোনো কোনো গ্রাফ হয় যে এরকম, টাকা বেশি থাকলে প্যাথোলজিস্টের ফাংশন কম, আবার প্যাথোলজিস্টের ফাংশন বেশি, রোল বেশি, কিন্তু টাকার দিক থেকে সে কম, এরকম হইতে পারে। কিন্তু এজন্য আমি ইম্প্যাক্ট চাই না মানি চাই, সেটাও কিন্তু আমাদের কেরিয়ার প্ল্যান ডিজাইন করার সময় চিন্তা করতে হবে। কারণ আমরা শিওর না যে আমরা কোনটা পাবো। কিন্তু শুধু মানিটাকে এমফেসাইজ দিলে প্যাথোলজি ইজ নট এ গুড চয়েস। আর ইম্প্যাক্ট চিন্তা করলে এটা এখনো একটা ভালো চয়েস হতে পারে। তা প্যাথোলজিতে কেন আসবো বা কেন আপনারা আসতে চান?
এটা যদি বলা হয় তাহলে অনেকে বলবে যে আমার প্যাথোলজি বা এগুলো সম্পর্কে একটা প্যাশন আছে। এই যে টিচিং এর কথা বললাম, রিসার্চ এর কথা বললাম, আবার এই যে ডায়াগনস্টিক, অনেক জটিল রোগ ডায়াগনোসিস এর অভাবে হচ্ছে যে স্পেসিফিক ট্রিটমেন্ট পাচ্ছে না, তো এটা যদি আমি সলভ করতে পারি তাহলে এটা আমার জন্য একটা আনন্দের কারণ হবে। আমি সার্ভ করতে পারলাম একটা পেশেন্টকে, আমার মাধ্যমে ডক্টর একটা বেনিফিট পেলো। হ্যাঁ, এটা আমাদের জন্য, তো এগুলোর কারণে প্যাথোলজিতে আসতে চাই। এর পাশাপাশি অনেকে মনে করেন যে প্যাথোলজিতে ভালো কাজ করলে, যেহেতু এখানে রিলেটিভলি ই কম, মেডিসিন সার্জারির যেমন অনেক দিকপাল রয়েছে, গাইনি, পেডিয়াট্রিক্স বা অনেক সাব স্পেশালিটি, প্রত্যেকেরই দেখা যায় যে নিউরো সার্জন একজন খুব অনেক বিখ্যাত বিখ্যাত নিউরো মেডিসিন নিউরো সার্জারি স্যাররা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন। তো এখন তো নতুন একজন নিউরো সার্জারিতে কেরিয়ার করে অনেক বেশি বিখ্যাত হতে পারবে না, কারণ অনেক বিখ্যাত অলরেডি হয়ে গেছে। তো সে কিভাবে বিখ্যাত হবে? তো সেই তুলনায় প্যাথোলজি যেহেতু এখানে রিপোর্ট করে, ভালো রিপোর্ট করে আমার ভালো ইম্প্যাক্ট ফেলার সুযোগ আছে, ভালো টিচার হয়ে স্টুডেন্টদের মধ্যে ইম্প্যাক্ট ফেলার সুযোগ আছে। তা আমি যদি ভালো প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতে পারি, হয়তো আমাকে সবাই চিনবে, জানবে, আমার আমি মানুষের মধ্যে ইনফ্লুয়েন্সও রাখতে পারবো, আবার আমার একটা সম্মান, খ্যাতিও অর্জন হবে। এটার কারণে অনেকে প্যাথোলজিতে আসতে চাইতে পারেন। আর ভালো রিপোর্ট করলে আমার হয়তো ভালো ইনকাম হবে, সেটাও অনেকে চিন্তা করতে পারেন। এই তো এগুলো হচ্ছে যে আমাদের গদ বাঁধা কথা, যেগুলোর জন্য আমরা প্যাথোলজিতে আসতে চাই। কিন্তু একটা বড় অংশ হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের জীবন কিন্তু অনেক ডিসিশন আমাদের নিতে হয় প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে। প্র্যাকটিক্যালি আমরা কি দেখতেছি তার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন গুলো নিই। সবই যে আমরা আহ পরিকল্পনা আমি যদি বাংলাদেশে থেকে বলি যে আমি একজন মহাকাশ বিজ্ঞানী হব, বা আমার সন্তানকে আমি মহাকাশ বিজ্ঞানী বানাবো, নাসার বিজ্ঞানী হিসেবে তৈরি করব, বাংলাদেশের যে কারিকুলাম আছে সেখানে তো আমি সেটা হয়তো ডেফিনেটলি খুব ভালোভাবে তৈরি করতে পারবো না। তাহলে আমাকে প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে কিন্তু আমার তখন প্ল্যানটা চেঞ্জ করতে হবে। তো সেই আলোকে আমি এর আগে যেগুলো বললাম যে প্যাথোলজি কেন আমরা চুজ করতেছি, সেগুলো অনেকটা থিওরিটিক্যাল বিষয়। প্র্যাকটিক্যালি আসলে কি জন্য একটা বড় অংশই চায় যে প্যাথোলজিতে আসলে হয়তো এই ক্লিনিক্যাল সাবজেক্টের মতো একটা অপারেশন, একটা এমআই এর পেশেন্ট, অ্যাকিউট অ্যাবডোমেনের পেশেন্ট বা লাইফ থ্রেটেনিং কন্ডিশনের পেশেন্ট, তাকে ডিল করা, এই ইমার্জেন্সি সামলানো, এই ধরনের স্ট্রেস আমাকে নিতে হবে না। আমি রিলেটিভলি একটা শান্ত, স্থির, নিরিবিলি ধরনের জীবনযাপন করতে পারবো। এটা একটা বড় অংশ কিন্তু এটাকে চায়, মেল, ইনক্লুডিং মেল অ্যান্ড ফিমেল। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে অনেকে, যেহেতু ফিমেলদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় ফ্যামিলির, ফিমেল, এফ ফর ফিমেল অ্যান্ড এফ ফর ফ্যামিলি, এই ডাবল এফ, তাদের এই ফ্যামিলির বার্ডেন যেহেতু তারা আমাদের চেয়ে বেশি নেয়, এই জন্য তাদেরকে আমি সম্মান, অতিরিক্ত সম্মান জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। আহ, তো এই কারণে তারা কিন্তু অনেকে চিন্তা করেন যে আমি হচ্ছে যে একটু বেশি কম, যেখানে আমার কম প্যারাময় জীবন সেখানে আমি যাবো। এটা একটা। আর একটা হচ্ছে লেস কম্পিটিশন। যেহেতু সবাই চায় মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স এগুলো কেন্দ্রিক সবার আগ্রহটা বেশি থাকে, 95% বা মোর দ্যান 90% হিসেবে চিন্তা করে। সো এইগুলো হয়তো একটু লেস কম্পিটিটিভ ফিল্ড। এখানে যদি আমি এসে কাজ করতে পারি তাহলে হয়তো আমি হচ্ছে যে একটু বেশি ভালো করার সুযোগ থাকবে। সরি, আমি একটু জরুরি একটা ফোন, জাস্ট 1-2 মিনিট।
আচ্ছা, সরি, আমি একটু মানে একটা জরুরি সময় হলো আপনাদের। তো যেটা বলছিলাম, আমাদের কম্পিটিশন রিলেটিভলি এটা সত্য যে অন্যান্য সাবজেক্টে যেরকম কম্পিটিশন সেই তুলনায় অবশ্যই আমাদের কম্পিটিশন এখানে কম, এবং অন্যান্য সাবজেক্ট অনেক স্যাচুরেটেড থাকে। ওই যে একটু আগে বলেছিলাম যে সেখানে অ্যাজ এ মেডিসিন স্পেশালিস্ট বা সার্জন সবাই মধ্যে পরিচিত হওয়ার সুযোগটা কম থাকে, সেই তুলনায় দেখা গেছে প্যাথোলজিস্ট কম আছে হয়তো আহ, অন্যান্য সাবজেক্টের তুলনায়। পরিচিতি বা হচ্ছে যে সবার সাথে পরিচয় দেওয়া, আলাদা একটা ডিস্টিংগুইশড একটা নিজের আইডেন্টিটি তৈরি করা, সেটা হয়তো সুযোগ বেশি হয়। আবার অনেকে মনে করেন যে প্রমোশনটা এগুলোতে আগে হয় রিলেটিভলি, যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এগুলো আমি আগে হতে পারবো অন্যান্য সাবজেক্টের তুলনায়, যেহেতু এখানে কিউইটা রিলেটিভলি কম। এই আর বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন তাদের জন্য ডেপুটেশন পাওয়া, অন্যান্য সাবজেক্টে অনেক ক্যান্ডিডেট থাকার কারণে তাদের ডেপুটেশন পেয়ে গভর্নমেন্ট মেডিকেলে আসা বা হচ্ছে যে একটা শহরে পোস্টিং নেওয়াটা তাদের জন্য অনেক সময় স্ট্রাগলিং হয়। তো প্যাথোলজিতে হলে যেহেতু 6 মাস 1 বছরের মধ্যে রেসিডেন্সি পরীক্ষা দেওয়া যায়, বা হচ্ছে যে জেলা বা জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে পোস্টিং এর সুযোগ রয়েছে, কলেজ হাসপাতাল এগুলোতে। এই জন্য এই সাবজেক্টের ভিতরে তারা এই সুবিধাগুলো নেওয়ার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই যেহেতু আমি 2016 সাল থেকে প্যাথোলজির সাথে আছি, আমার এই 9-10 বছরের অভিজ্ঞতা মনে হচ্ছে আসলে থিওরিটিক্যাল কারণের চেয়ে এই কারণগুলোই আসলে প্রধান, যে এগুলোর কারণেই আমরা হচ্ছে প্যাথোলজিতে আসি। আচ্ছা, এরপরে আমি হচ্ছে যে প্যাথোলজি পোস্ট গ্রাজুয়েশন প্রসেস সম্পর্কে বলবো, যেগুলো হচ্ছে আপনাদের জানার আগ্রহ মূলত বেশি। তো এখানে দুইটা ডিগ্রি রয়েছে বাংলাদেশে বেসিক্যালি, একটা হচ্ছে এমডি আর একটা হচ্ছে এফসিপিএস। এমডি ডিগ্রিটা হচ্ছে অন্যান্য সাবজেক্টে যেমন বিএসইউ থেকে দেয়া হয় রেসিডেন্সির মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের একই সিস্টেমে এটা এমডি ডিগ্রি করা হয়। আর এফসিপিএস টা দেওয়া হয় বিসিপিএস এর আন্ডারে। আর এমডির আগে আমাদের কোর্স ছিল এমফিল এবং ডিপ্লোমা ইন প্যাথোলজি, সেগুলো আসলে এই মুহূর্তে এখন আর নাই। প্যাথোলজিতে কোনো এমফিল বা ডিপ্লোমা কোর্স নাই। এমফিল কোর্সটা আগে ছিল, যারা এখনো অনেক প্যাথোলজি প্রফেসর বা হচ্ছে যে সিনিয়র স্যার ম্যাডামরা এমফিল প্যাথোলজি করা, ওই সময় হয়তো এমডি কোর্সটা ছিল না। আর অ্যাব্রোডের ক্ষেত্রে এটা অনেকের ইন্টারেস্ট থাকে যে আমি তো দেশের বাইরেও কাজ করার সুযোগ খুঁজবো, সেক্ষেত্রে আহ, আমাদের দুইটা বড় অপশন হচ্ছে, একটা হচ্ছে ইউএসএ বেসড, ইউএসএ কানাডা এগুলোতে কাজের সুযোগ, আর একটা হচ্ছে ইউকে বেসড, ইউকে বা ইউকে অ্যালাইড যে কান্ট্রি গুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রি। তো সেখানে আসলে এফআরসি প্যাথ ডিগ্রিটা, তো প্যাথোলজির ক্ষেত্রে ইউএসএ মিলের চেয়ে এফআরসি প্যাথ প্রতি আমার কাছে মনে হচ্ছে আগ্রহটা বেশি। আর ইউএসএমএলই করা এখন আমার কাছে আগ্রহ কম মনে হলেও আমরা আমাদের স্যার ম্যাডামদের মধ্যে দেখি যে একটা অনেক আহ, গুরুত্বপূর্ণ বেশ কিছু স্যাররা হচ্ছে যে আমেরিকাতে তারা হচ্ছে প্র্যাকটিস করছেন, ইউএসএমএলই করে তারা হচ্ছে যে সেখানে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করছেন। আমার নিজেরই অনেক স্যারের সাথে পরিচয় আছে যারা আমেরিকাতে প্যাথোলজিস্টের কাজ করছেন। কিন্তু এখন বর্তমান জেনারেশন আমাদের কাছে মনে হচ্ছে যে এফআরসি প্যাথের প্রতি তাদের আগ্রহটা, প্যাথোলজিস্ট হিসেবে বাইরে কাজ করার ক্ষেত্রে এফআরসি প্যাথের প্রতি তাদের আগ্রহটা বেশি। আমরা দুটো নিয়ে আলাদা কথা বলবো। তো এক্ষেত্রে একটা বিষয় চলে আসে অনেক সময়, হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি আর প্যাথোলজি। তো অনেকের কাছে মনে হয় যে প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি একই সাবজেক্ট, যেমন অর্থোপেডিক্সে কেউ হচ্ছে এমএস অর্থোপেডিক্স করলো, আবার হচ্ছে এফসিপিএস করলো, আবার কেউ হচ্ছে ডি অর্থো করলো, বা কেউ ডি কার্ডিওলজিতে কেউ ডিপ্লোমা করলো, আবার কেউ হচ্ছে এমডি বা এফসিপিএস করলো। কিন্তু প্যাথোলজির ক্ষেত্রে আসলে কিন্তু বিষয়টা এরকম না, যে এখানে ক্লিনিক্যাল প্যাথোলজিতে কেউ ডিপ্লোমা করলো, ডিপ্লোমা ক্লিনিক্যাল প্যাথোলজি বা ডিপ্লোমা ল্যাবরেটরি মেডিসিন, আর কেউ হচ্ছে এমডি এফসিপিএস করলো। বিষয়টা কিন্তু এরকম না, কারণ এইখানে হচ্ছে দুইটা সেপারেট সাবজেক্ট, যাদের কোর্স কারিকুলাম এবং হচ্ছে যে তাদের ওয়ার্কিং ফিল্ড এগুলো পুরোটাই আলাদা। এবং এই কনফিউশনটা যাতে না থাকে, এই জন্য এখন হচ্ছে যে আবার ক্লিনিক্যাল প্যাথোলজির নামটা চেঞ্জ করে তারা হচ্ছে যে তারাই তাদের সাবজেক্টের নামটা ল্যাবরেটরি মেডিসিন করেছেন, যাতে প্যাথোলজির সাথে কনফিউশনটা না হয়। তো এই নামটা করার কারণে আমরা এখান থেকে বুঝতে পারি যে তাদের মেইন রোলটা হয় আসলে ল্যাবরেটরি কনসালটেন্ট হিসেবে, ল্যাবরেটরি পরিচালনা করা এবং ল্যাবরেটরি ল্যাব স্পেসিফিক ল্যাব রিলেটেড যে রিপোর্ট গুলো, বডি ফ্লুইড এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, এই ধরনের রিপোর্ট গুলো তারা মেনলি করেন। আহ, তাদের সাবজেক্টে তারা টিচিং করেন, কিন্তু মেইন যে প্যাথোলজি যে টিচার হিসেবে যে এমবিবিএস স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন, সেটা আসলে এই ক্লিনিক্যাল প্যাথোলজি সাবজেক্টের এই মুহূর্তে নেই। আগে হয়তো যারা ডিসিপি বা
অনেক আগে তারা হয়তো ছিল, কারণ তখন এই ডিভাইডেশনটা ছিল না। এবং প্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি একসাথে কাজ করেছেন আমাদের। যেমন ক্লিনিক্যাল প্যাথোলজির বড় স্যার ম্যাডাম যারা আছেন তারাও কিন্তু প্যাথোলজি সোসাইটির অংশ। কিন্তু বর্তমানে আবার এটা আলাদা, যেহেতু সেপারেশন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো এটা তো যুগের বা সাবজেক্ট ডিভাইডেশনটা মানে সময়ের সাথে তাল মিলিয়ে অন্যান্য অনেক সাবজেক্টে আপনারা জানেন যে একসময় ফিজিওলজি বা কেমিস্ট্রি একই সাবজেক্ট ছিল। তারপরে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি এই দুইটা কিন্তু একটা সময় একই, আমাদের যারা লিজেন্ড প্রফেসর তারা দেখা যাচ্ছে প্যাথোলজি মাইক্রোবায়োলজি তখন একসাথে পড়ছেন। হ্যাঁ, তো যাই হোক, সেগুলো অনেক কথা এখানে লম্বা করব না। তো মূল কথা হচ্ছে যে এখন যে ক্লিনিক্যাল প্যাথোলজিটা এখন হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, এবং তাদের ডিগ্রি গুলো হচ্ছে যে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন ডিএলএম এবং এমডি ইন ল্যাবরেটরি মেডিসিন। এর পাশাপাশি হচ্ছে এমসিপিএস ডিগ্রিটাও অনেকে হচ্ছে অবটেন করেন বিসিপিএস থেকে। তো তারাই মূলত হচ্ছে ল্যাব রিলেটেড রিপোর্ট গুলো করেন। এবং তাদের মানে প্যাথোলজি মেডিকেল কলেজের টিচার হিসেবে তারা হচ্ছে ডেজিগনেটেড না। টিচার বলতে মানে ফ্যাকাল্টি টিচার হিসেবে, লেকচার হিসেবে তো আমাদের যে যে কোনো এমবিবিএস ডক্টরি যে কোনো জায়গায় লেকচার হতে পারে, কিন্তু ফ্যাকাল্টি টিচার হিসেবে পরীক্ষক হিসেবে তারা হচ্ছে যে ডেজিগনেটেড না। এরপরে আমাদের পিজি ডিগ্রি সম্পর্কে একটু এলাবোরেট করি। এটা হচ্ছে বাংলাদেশে যে প্রোগ্রাম রয়েছে এর মধ্যে এমডি রেসিডেন্সি প্রোগ্রাম, কারণ অনেকে হচ্ছে স্পেসিফিক্যালি এগুলো জানতে চেয়েছেন, তো তাদের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করার জন্য অনুরোধ করছি। এটা রেসিডেন্সি পরীক্ষার যে নিয়ম, 1 বছর ইন্টার্ন হয়ে গেলে তারপরে তারা হচ্ছে যে এলিজিবল হয়, এবং তাদেরকে হচ্ছে বেসিক এবং প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টিতে এনরোল করতে হয়। তো বছরে একবার পরীক্ষা হয়। প্যাথোলজিতে প্রায় 10টি সেন্টারে প্যাথোলজি কোর্স রয়েছে, সব মিলে 35 থেকে 40 জন হচ্ছে এখানে সিলেক্টেড হয়। এবং গভর্নমেন্ট প্রাইভেট দুইটাই মূলত 50-50 থাকে, বা একটু কম বেশি হতে পারে, অনেক সময় গভর্নমেন্ট বেশি প্রাইভেট কম, একটু 50-50 বা 60-40 এরকম হতে পারে। খুব বেশি এখানে হয়, মানে এটা ব্যবধানটা খুব বেশি না, সিগনিফিকেন্ট না। আর কোশ্চেন হচ্ছে বেসিক সাবজেক্ট বা রেসিডেন্সির যে মানে ওভারঅল প্রিপারেশন, যেখানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ফার্মাকোলজি সবগুলো থেকেই যে কোশ্চেন আসে, রেসিডেন্সি প্রোগ্রামের যে এক্সাম ঠিক ওই একই সিস্টেমে এখানে কোশ্চেন হয়। এটা হলো রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তির জন্য আমাদের তথ্য। এবং কোর্সটাকে যখন আমরা ভাগ করি তখন মূলত দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ফেজ এ এবং ফেজ বি। ফেজ এ হচ্ছে 2 বছরের জন্য, এটা এটা 2+2 এভাবে হচ্ছে ভাগ হচ্ছে। এবং শুধু প্যাথোলজি আমরা পড়ছি না, প্যাথোলজির মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন ব্লকে যেতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে 9 মাস অন্যান্য সাবজেক্ট, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি বা ল্যাবরেটরি মেডিসিন, তারপরে হচ্ছে আহ, কি বলে এটাকে, ব্লাড ট্রান্সফিউশন, হেমাটোলজি, এগুলোতে আমাদের হচ্ছে যে ওই রিলেটেড টপিক গুলো শিখতে হয়, জানতে হয়। আর এক্সামের মধ্যে রয়েছে আমাদের ইয়ার 1-এ একটা এক্সাম হয়, যেটা ক্যারি অন সিস্টেম, যেখান থেকে কেউ যদি পাস না করে তাহলে আবার সে পরের 6 মাস পরে আবার পরীক্ষা দিতে পারবে ইয়ার 1-এ। কিন্তু ইয়ার 2-তে যেটা হয় সেটা কিন্তু ইয়ার 1টা বোর্ড পরীক্ষা, আর ইয়ার 2-তে হচ্ছে ফেজ এ ফাইনাল। এটা পাস না করলে আবার সে ফেজ বি-তে কন্টিনিউ করে না, সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হয়। এটা হলো এই দুইটা বোর্ড পরীক্ষা হলো মেইন, কিন্তু ইয়ার 1টাও পাস না করলে আবার ইয়ার 2-তে সে ফেজ দিতে পারবে না। এই তাহলে 3টা পরীক্ষা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। আর এর পাশাপাশি থিসিস পরীক্ষাটা আমাদের ফেজ বি পরীক্ষার আহ, মধ্যে জমা দিতে হয়, আর ফেজ বি পরীক্ষা ফাইনালের পরে হচ্ছে থিসিসটা ডিফেন্স করতে হয়। থিসিসের জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হয় না, ফেজ বি ফাইনালের সাথে এটা একসাথে রেজিস্ট্রেশন করতে হয়। এবং থিসিসের কাজটা হচ্ছে ফেজ বি চলাকালীন শুরু করতে হয়, বা ফেজ এ থেকে পাশ করলে তখন শুরু করতে হয়। এই হলো এক্সাম সিস্টেম। কারিকুলামের মধ্যে ফেজ এ সরি, ফেজ এ কারিকুলামে রয়েছে জেনারেল প্যাথোলজি। এরপরে আমাদের যে বিভিন্ন ল্যাবরেটরি টেকনিক্স সেগুলো সম্পর্কে আমাদের জানতে হয়, হাতে কলমে শিখতে হয়। নট অনলি হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, মলিকুলার প্যাথোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, ইমিউনোফ্লুওরেসেন্স স্টাডি, ক্যারিওটাইপিং, এগুলো সম্পর্কে আমাদের জানা। ল্যাবরেটরি টেকনিক্স, ইমিউনোলজি, থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল আসপেক্ট, এবং মলিকুলার প্যাথোলজি, জেনেটিক্স, এগুলো সম্পর্কে আমাদের ফেজ পরীক্ষা হয়। আর ব্লক পরীক্ষাগুলো আলাদাভাবে হয় এই সাবজেক্টগুলো। এটা ফেজে ইনক্লুড হয় না, আলাদা আলাদা করে ফাইনাল ব্লক ফাইনাল হিসেবে দিতে হয়। ফেজ বিতে হচ্ছে আমাদের মানে ইন জেনারেল মূল যে সার্জিক্যাল প্যাথোলজি, আমরা যে প্রথমে বলেছিলাম যে সার্জিক্যাল প্যাথোলজি বলতে আমরা কি বুঝাই, সিস্টেমিক প্যাথোলজি। এবং তো মূলত বিভিন্ন অর্গানের
যে ডিজিজ এবং প্যাথোলজি, সেগুলাই হচ্ছে আমাদের এই ফেস বিল পড়া। সব অর্গানই আমাদের এখানে ইনক্লুড থাকে, এবং প্রতি অর্গানের ভিতরে হিস্টোপ্যাথোলজির সাথে সাইটোপ্যাথোলজি পড়তে হচ্ছে। অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আছে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল, ফ্রোজেন সেকশন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, অটোপসি বা ফরেনসিক প্যাথোলজি, হ্যাঁ, মলিকুলার প্যাথোলজি, কি কি অ্যাডভান্সমেন্ট, নতুন নতুন টেকনিক আসছে, এগুলো সবই আসলে এই সিস্টেমিক প্যাথোলজির আওতার মধ্যেই সবগুলো আলাদা আলাদা করে মেনশন করা, ইম্পর্টেন্স দেওয়ার জন্য বা বোঝার জন্য এটা হচ্ছে সাব ডিভিশন করা, কিন্তু সবই আসলে সিস্টেমিক প্যাথোলজির অংশ। এই তো, অনেকে, আমি যখন চান্স পাই তখন আমার মাথায় একটা প্রশ্ন আসছিল, এটা একটু আপনাদের কাছে সিলি মনে হতে পারে, যে আমরা যখন এমবিবিএস স্টুডেন্ট ছিলাম তখন দেখা যাচ্ছে প্যাথোলজি স্লাইডের ছবি আঁকা লাগতো, প্যাথোলজি বা অ্যানাটমি হিস্টোলজি স্লাইডের ছবি আঁকা, সেগুলো আমাদের জন্য কঠিন লাগতো। তখন আমি ভাবলাম যে এখানে প্যাথোলজিতে গেলে কি আমাদের আবার এগুলো সব ছবি আঁকা লাগবে নাকি। তা আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সিনিয়র ভাইকে, যে ভাই এগুলো কি আমাদের ছবি টবি আঁকা লাগবে? বলছে যে না, ছবি আঁকা লাগবে না, প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়া লাগবে না, এরকম কিছু নাই। শিখতে হবে কিন্তু ছবি আঁকার যন্ত্রণা নাই। তো এটা শুনে আমি খুব হয়েছিলাম, মানে রিলিভড হয়েছিলাম, যে যাক, অন্তত একটা ঝামেলা থেকে বাঁচি। কিন্তু আমাদের সারাদিন কিন্তু ওগুলো দেখতে হচ্ছে। এই, আর থিসিস ডিফেন্স, এটাও ফেস বিল পার্ট। ট্রেনিং সেন্টার, এটা একটু অনেক অপরচুনিটি রয়েছে এখানে। 10টা সেন্টার টিল নাও হচ্ছে যে ট্রেনিং সেন্টার হিসেবে অ্যাপ্রুভড। এর ভিতরে বিএসএমইউ, ঢাকা মেডিকেল, সিএমএসি, নতুন এটা হচ্ছে এফআইপি প্যাথোলজি সেন্টার, সেখানে বারডেম, বিভিন্ন সরকারি মেডিকেলে এটা রয়েছে। এই, তা এমডির ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেই মেডিকেলে চান্স পাবেন ট্রেনিং করতে, সেই মেডিকেলে আপনাকে ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। আর এফসিপিএস এর ক্ষেত্রে হচ্ছে সেখানে আপনি চয়েস দিতে পারবেন, চয়েস অনুযায়ী আপনি হচ্ছে যে আহ, উভয় পক্ষের সম্মতিতে ট্রেনিংটা করবেন আর কি। তো এটা হলো এমডি কোর্স, আমাদের মোটামুটি একটা ওভারভিউ। আর এফসিপিএস এর কোর্সের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে এফসিপিএস হিস্টোপ্যাথোলজি আগে ছিল, কিন্তু কনফিউশন, দুইটা যে আলাদা সাবজেক্ট না একই সাবজেক্ট, এই কনফিউশন দূর করার জন্য এটা এখন এফসিপিএস প্যাথোলজি বলা হচ্ছে। অর্থাৎ আমাদের হিস্টো এই অংশটা আমাদের পড়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের নামের ক্ষেত্রে এখন এফসিপিএস প্যাথোলজি। তো পার্ট টু এর পড়া মোটামুটি একই রকম, কিন্তু পার্ট ওয়ান এর ক্ষেত্রে এখানে একটু পার্থক্য রয়েছে। পার্ট ওয়ানটা হচ্ছে 3টা পেপার একসাথে হয়, একসাথে একদিনে একটা পরীক্ষা হয়ে সবগুলো থেকে কোশ্চেন থাকে, এবং এখানে 60% মার্কস পেলে আপনি পাস। রেসিডেন্সি হলো সিট ফিক্সড, আপনি পাস করলেও বা ভালো মার্কস পেলেও আপনাকে ওই, আহ, যেমন বিএসসি এর মধ্যে 4টা সিট আছে, ওর ভিতরে আপনাকে সিলেক্ট হতে হবে, আদারওয়াইজ আপনি পাবেন না। কিন্তু এফসিপিএস হচ্ছে পাস মার্কটা ফিক্সড। আপনি হয়তো ওই সেশনে হাইয়েস্ট মার্ক পেয়েছেন, কিন্তু আপনার কাট অফ মার্কের চেয়ে কম, তাহলে আপনি হচ্ছে পাস করলেন না। আবার যদি এক সেশনে 20 জন 30 জনও পাস করে, তাহলেও আপনি 60% মার্ক পেলে আপনি পাস করে যাবেন। এই, আর 60% ক্ষেত্রে আরেকটা কথা হলো, যেখানে একটা একটু বোনাস আছে। অন্য ক্লিনিক্যাল সাবজেক্টে হচ্ছে 70%, মেডিসিন, সার্জারি, ক্লিনিক্যাল সাবজেক্টগুলোতে 70% কাট অফ মার্ক। আর বেসিক সাবজেক্টগুলোতে ইন্টারেস্ট কম থাকার কারণে একটু পাশের হার কমিয়ে দেওয়া হয়েছে, এবং পাশের হার কমিয়ে দেওয়ার পর দেখা গেছে যে গত 1 বছরে অনেক বেশি সংখ্যক পার্ট অন করেছে, এবং ওই আগ্রহ থেকে যেহেতু পাশ করে যাচ্ছি, তারা হচ্ছে পার্ট ওয়ানটা এপিয়ার করছে এবং পাশও করছে, আগের চেয়ে অনেক পাশের হারটা বেড়ে গেছে। এটা ভালো না খারাপ এটা আমরা আসলে জানি না, কারণ হচ্ছে যে কাজের ক্ষেত্র এবং ট্রেনিং এর ক্ষেত্র যদি প্রশস্ত না হয়, অপরচুনিটির সুযোগ সুবিধা না বাড়ে, তাহলে হচ্ছে যে শুধু পার্ট অন করে এনরোল করে তো আসলে আলটিমেটলি আমরা জানি না যে এখানে কতটুকু বেনিফিট হবে। তো যাই হোক, এটা হলো আমাদের জন্য বোনাস যে আমার এখানে একটু সুবিধা আছে পাশ করার ক্ষেত্রে। আর পার্ট ওয়ান পরীক্ষার সিলেবাসটা আবার আলাদা। আমরা যখন রেসিডেন্সিতে দেখেছি একটা কমন সিলেবাস, যে কোনো সাবজেক্টে পরীক্ষাতে তার একই ধরনের সিলেবাস ফলো করতে হচ্ছে। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে আবার এরকম না, এফসিপিএস এর ক্ষেত্রে মূলত প্যাথোলজিটাকে এমফেসাইজ দেওয়া হচ্ছে। যেখানে পেপার ওয়ান, সেখানেও হচ্ছে প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি সবগুলো চ্যাপ্টার এখানে ইম্পর্টেন্ট। তার সাথে যে ল্যাবরেটরি টেকনিক যেগুলো আমরা রেসিডেন্সিতে ফেজেতে শিখছি, সেগুলোর একটা অংশ, আমাদের থিওরিটিক্যাল অংশগুলো আমাদের পার্ট ওয়ান পরীক্ষায় কোশ্চেনে আসে। তো সেখানে এই জন্য আমাদের আগেই সেগুলো, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকলেও সেগুলো সম্পর্কে জানতে হবে। এবার পেপার টুটা পুরোটাই হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। রবিনসের টেক্সট বইটা, যেটা হচ্ছে এমবিবিএস এর টেক্সট বই, এটাকে বেস করে সিস্টেমিক প্যাথোলজিটা ডিটেলস পড়তে হয়। এখান থেকে 50 কোশ্চেন্স আসে। তো এটা হচ্ছে যে আমাদের যারা রেসিডেন্সির জন্য পড়ে তাদের এগুলো পড়তে হয় না, রেসিডেন্সির জন্য এটা পড়তে হয় না। তারপরে হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্স রেসিডেন্সিতে খুব বেশি লাগে না, একটা দুইটা পয়েন্ট হয়তো, ফ্রোজেন বায়োপসি কিভাবে হয়, হ্যাঁ, কি ফিক্সিটিভ ইউজ করি, এগুলো হয়তো লাগে, কিন্তু ডিটেলস জানতে হয় না। আর এর বাইরেও
যেমন জেনারেল প্যাথোলজি, এটা রেসিডেন্সিতেও আছে, আবার পেপার ওয়ানে আছে। মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, স্ট্যাটিস্টিক্স, এগুলো কিছু কিছু অংশ রেসিডেন্সিতেও হয়, পড়তে হয়, আবার হচ্ছে যে পার্ট ওয়ান পরীক্ষাতে পড়তে হয়। তাহলে কিছু অংশ হচ্ছে পার্ট ওয়ানের জন্য আলাদা, অর্থাৎ যারা এফসিপিএস পার্ট ওয়ান করতেছেন তারা হচ্ছে কিন্তু আগে থেকে বেশ কিছু অংশ অতিরিক্ত পড়ে আসছেন, প্যাথোলজি কিছু জেনে আসতেছেন। আর যারা রেসিডেন্সিতে চান্স পাচ্ছেন তারা স্পেসিফিক প্যাথোলজি কিন্তু খুব বেশি জেনে আসছেন না, তারা হচ্ছে ইন জেনারেল কমন বিষয়গুলো জেনে আসছেন। আর পার্ট টু বা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে এফসিপিএস এর মানে কোশ্চেন স্লাইড, এগুলো কোশ্চেন সিস্টেম হয়তো একটু পার্থক্য থাকে দুইটা পরীক্ষা সিস্টেম, কিন্তু সিলেবাস বা পড়ার যে টপিক, কোন বই থেকে পড়া, এগুলো কিন্তু একই রকম। এটা অন্যান্য সাবজেক্টও একই। মনে করেন যিনি এফসিপিএস নিউরো সার্জারি পরীক্ষা দিবেন আর এফসিপিএস এমএস নিউরো সার্জারি দিবেন বা এমএস মেডিসিন, এমডি মেডিসিন যে, আর এফসিপিএস মেডিসিন, এটা তো নলেজ প্র্যাকটিস সব একই, এখানে আসলে খুব বেশি পার্থক্য নাই। পরীক্ষা সিস্টেম একটু পার্থক্য রয়েছে, যেমন এফসিপিএস এ আলাদা করে ব্লক পোস্টিং বা ফেজের মতো ইয়ার ওয়ান ইয়ার টু পরীক্ষা এগুলো নাই, তাদের একসাথে 4 বছর শেষে একটা পরীক্ষা হয়। এবং সেখানে তাদের অন্যান্য যেমন হেমাটোলজির কিছু অংশ তাদের পরীক্ষার ভিতরে চলে আসে, ল্যাবরেটরি টেকনিক সেগুলোর কিছু অংশ তাদের পরীক্ষায় চলে আসে। এই তাদের ডিজার্টেশনটা পরীক্ষা আগে করতে হয়, আর আমাদের হচ্ছে পরে, মানে ডিফেন্সটা পরে হয়। এগুলো কিছু টেকনিক্যাল কিছু পার্থক্য রয়েছে, আদারওয়াইজ সিলেবাস পড়ার স্টাইল এগুলো মোটামুটি সেম। ট্রেনিং ফেসিলিটিও অলমোস্ট সেম। এমডির ক্ষেত্রে আপনি নির্দিষ্ট চয়েস দিয়ে ওই নির্দিষ্ট ইনস্টিটিউট বা মেডিকেলে হচ্ছে আপনি চান্স পাচ্ছেন। আর এফসিপিএস এর ক্ষেত্রে আপনি হচ্ছে যে পার্ট ওয়ান পাস করার পরে আপনি ডিজায়ার করলেন যে আমি ঢাকা মেডিকেলে ট্রেনিং করতে চাই, বিএসসি মধ্যে ট্রেনিং করতে চাই, আপনাকে অ্যাপ্রুভ করলে আপনি সেখানে ট্রেনিং করবেন। আপনার সেখানে একটু ওপেন ওপেন রয়েছে, আপনি চুজ করার সুযোগটা বেশি। এই আচ্ছা, এফসিপিএস পার্ট টু কত ইয়ার, এটা আমি বলেছি যে এফসিপিএস 4 বছরের। এফসিপিএস এর ট্রেনিং কোথায় করা যায়? এমডি যেখানে যেখানে আছে সবগুলোতে এফসিপিএস ট্রেনিং করা যায়। আর এর পাশাপাশি এডিশনাল যেমন নতুন নতুন কিছু ইনস্টিটিউট, যেমন ল্যাবরেটরি মেডিসিন রেফারেন্স সেন্টার ন্যাশনাল ইনস্টিটিউট, সেখানে এফসিপিএস ট্রেনিং 1 বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই সিএমএস এ এফসিপিএস ট্রেনিং কাউন্ট হয়। তো অলমোস্ট এমডি তে যেগুলো আছে সেই সবগুলো ইনস্টিটিউটে এফসিপিএস কাউন্ট হয়, আর কিছু কিছু ইনস্টিটিউটে এডিশনাল এফসিপিএস এর করা হয়। এই খুব বেশি পার্থক্য নাই। তো আপনি এখন অনেকে বলতে পারেন যে এফসিপিএস ভালো না এমডি ভালো, এটা একটা হচ্ছে বার্নিং কোশ্চেন যে আহ, মানে রেসিডেন্সি ভালো না এ ভালো। তো এক্ষেত্রে কথা হচ্ছে যে মানে পরীক্ষায় পাশের জন্য হচ্ছে এমডি ভালো, কারণ এমডি তে যে আপনার হচ্ছে যে সিলেবাসটা হচ্ছে গোছানো, আপনি হচ্ছে ফেজে দিচ্ছেন, পার্ট ওয়ান পার্ট টু এভাবে ভাগ ভাগ করে পরীক্ষা দিচ্ছেন, কোশ্চেন প্যাটার্নটা আপনার জন্য গোছানো। এই জন্য হচ্ছে যে যে কোনো অন্যান্য সাবজেক্টেও রিলেটিভলি ফেজেতে, মানে প্যাথোলজি ছাড়া অন্যান্য সাবজেক্টেও হচ্ছে যে রেসিডেন্সি অনেকে সিলেক্ট করে, যেখানে পোস্টিং ডেপুটেশন, যারা গভর্নমেন্ট তাদের পোস্টিং ডেপুটেশনের ঝামেলা নাই। এরপরে হচ্ছে যারা নন গভর্নমেন্ট তাদেরও হচ্ছে যে যেটাতে চান্স পাচ্ছেন ওটাতে 4 বছর থাকবেন, 4 বছর বা 5 বছর থাকবেন, এরকম কিছু ব্যাপার আছে। আর মানে অর্গানাইজড একটু সিলেবাসটা, কোন কোন ফেজে বা কোন ইয়ারে কি পড়বেন এটা হচ্ছে আগে থেকে ডিজাইন করা আছে। আর এফসিপিএস এর ক্ষেত্রে আপনার হচ্ছে যে ডিজাইন করা নাই, একসাথে 4 বছর পরে একটা পরীক্ষা হবে। হয়তো দেখা যায় আপনি যদি আগে 4 বছর কিছু মানে পড়াশোনা কম করে থাকেন, তখন দেখা যাবে যে আপনি হয়তো শেষ সময় এসে একটা আহ, মানে তাড়াহুড়োর মধ্যে পড়ে যেতে পারেন। এই তো এখানে একজন বলেছেন যে এই যে বিসিপিএস সিলেক্ট করে দেয়, তো এটা তো একটু মানে কমপ্লেক্স, এটা তো আসলে আমি সমাধান বলতে পারবো না। এখানে চয়েস করার সুযোগ আছে স্টিল, তারপরে বিসিপিএস এর মাধ্যমে সেটা অ্যাপ্রুভ করার সুযোগ আছে। তো এখনো যেহেতু প্যাথোলজিতে অত বেশি মানে জটিল না, এখন হয়তো আপনি চাইলে আপনার ডিজায়ার জায়গায় ট্রেনিং করতে পারবেন। তা ওইটার আসলে অ্যান্সার আমি দিতে পারবো না, কারণ আপনি কনফার্মেশন তো আমি বলতে পারবো না যে আপনি যেখানে চাইবেন সেখানে ট্রেনিং করতে পারবেন। আরেকজন বলতে চাচ্ছেন রেসিডেন্সি বলতে কি বোঝায়? রেসিডেন্সি মানে হচ্ছে যে এখানে ওই ইনস্টিটিউটে আপনাকে বাসা দিয়ে দিবে যে আপনি এখানে 24 ঘন্টা থাকবেন। এটা আসলে বাংলাদেশে এখনো প্র্যাকটিস করে না, অনেক দেশে রেসিডেন্সি মানে কিন্তু আপনাকে দিয়ে দেয়, অ্যালোকেটেড করে দেয়। আপনার একটা ডেস্ক, আপনার একটা রুম, এগুলো অনেকে অ্যালোকেটেড করে দেয়। তো সবকিছু তো আমাদের তুলনা করলে এখন হবে না। আমাদের ক্ষেত্রে রেসিডেন্সি মানে হচ্ছে যে ওই কোর্সটা আউটলাইন ওভাবে করা। তাহলে এমডি এবং এফসিপিএস দুইটা বিষয় আমরা জানলাম। এখানে হচ্ছে যে
মানে ওরকম বড় দাগে কোনো পার্থক্য নাই যে এমডি করলো সে অনেক ভালো, এফসিপিএস করলো সে অনেক ভালো, এরকম করে আলাদাভাবে ভাগ করা নাই। মূল কথাটা হচ্ছে যে মানে ফাইনাল পরীক্ষার সিলেবাস, স্লাইড, নলেজ লেভেলটা একই রকম। যে যতটা ভালোভাবে শিখবে, ভালো ট্রেনিং করবে, ভালো অ্যাপ্লাই করতে পারবে, সে তার প্র্যাকটিক্যাল লাইফে আফটার পোস্ট গ্রাজুয়েশন সে তত সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটার উপরে সে স্কিল ডেভেলপ করতে পারবে। আর কিছু যেগুলো পরীক্ষাগত এবং ট্রেনিংগত পার্থক্য সেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আচ্ছা, আরেকজন বলেছেন যে পিএইচডি বা হচ্ছে রয়্যাল কলেজে আমরা বাইরেরটা এখনই আলোচনা করব, বাইরের ব্যাপারে। এই তা অ্যাব্রোডে কি কি আছে আমরা পরবর্তী টপিক। অ্যাব্রোডের ক্ষেত্রে আমরা এখানে আহ, দুইটা বিষয় হচ্ছে যে এমফেসাইজ দিচ্ছি। একটা হচ্ছে ইউএসএ মিলি বেসড, যেখানে হচ্ছে যে ইউকে মানে ইউএসএ বা কানাডা এই ধরনের কান্ট্রিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করা যায়। আর একটা হচ্ছে যে এফআরসি প্যাথ বেসড। আর একটা হচ্ছে এমডি। এমডি অনেকে হচ্ছে অফার করে পোস্ট গ্রাজুয়েশন, ইভেন আমেরিকাতেও কেউ যদি হচ্ছে যে পিএইচডি করতে চায় পিএইচডি করতে পারে। আবার হচ্ছে যে ইউরোপ আমেরিকার বাদেও অনেক দেশে হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন, একটা সময় রাশিয়াতে অনেকে পোস্ট গ্রাজুয়েশন করতেন। তো সেগুলো আসলে আমাদের মানে মেজর এরিয়া অফ ইন্টারেস্ট না হওয়ার কারণে আমি সবগুলো সম্পর্কে আসলে আমি হয়তো আপনাদেরকে স্পেসিফিক্যালি বলতে পারবো না। আমি বেসিক্যালি এখানে কয়েকটা বিষয় বলবো। একটা হচ্ছে যে ইউএসএ বা কানাডা এগুলোতে আমরা কিভাবে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতে পারি, আর একটা হচ্ছে ইউকে বেসড, সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি। আর এর বাইরে আপনি যদি যে কোনো দেশে পিএইচডি বা একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সুযোগ পান, আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই সিস্টেম মানে তাহলে সেক্ষেত্রে ওই দেশের ওই সিস্টেমটাকে আপনি ফলো করতে হবে। আপনি যদি বাইরে প্র্যাকটিস করতে চান তাহলে ওই দেশের রেজিস্ট্রেশন সিস্টেমটাকে ফলো করতে হবে। এটা হচ্ছে যে কমন থিওরি। আপনি যে দেশেই কাজ করবেন সেই দেশের নিজস্ব রেজিস্ট্রেশন সিস্টেমটাকে আপনি ফলো করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর একজন বলছেন যে ডিগ্রি করে শুধু মেডিকেল কলেজে জব করা যাবে নাকি ল্যাব মেন্টেন। ডিগ্রি করতে হলে তো আপনার ওই ডিগ্রিটা কমপ্লিট করতে গেলে ল্যাবের ফাংশনটা তো অটোমেটিক চলে আসবে। শুধু থিওরি দিয়ে তো আপনি পাস করতে পারবেন না, কারণ যে কোনো কোর্সের মেইন পার্টটাই হচ্ছে ক্লিনিক্যাল পার্ট, স্লাইডের প্রতি আপনার নলেজ, স্লাইড ইন্টারপ্রিটেশন করা, সেগুলোকে আপনাকে না করে আপনি ডিগ্রি আসলে কমপ্লিট করতে পারবেন না। সুতরাং আপনি কাজ করে ডিগ্রি হয়ে গেলে আপনি শুধু আপনি মেডিকেল কলেজের টিচার হিসেবে থাকবেন, ল্যাবে যাবেন না, সেটা আপনি পাশ করার পরে আপনার চয়েস। কিন্তু পাশ করতে গেলে আপনাকে অবশ্যই ল্যাব ওরিয়েন্টেড বা আমাদের হিস্টোপ্যাথোলজি ওরিয়েন্টেড নলেজ সেটাকে আপনাকে ভালোভাবে জ- জানতেই হবে। আচ্ছা, ডিউটি কিভাবে হয় এটা, ডিউটিটা এটা ভালো কোশ্চেন করেছেন যে ডিউটিটা কিভাবে হয়। তো আমরা এর আগে যে বলেছিলাম যে আমাদের কি কি কাজ আমরা করছি, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি। তো এইগুলো হচ্ছে যে প্রথমত আমরা জানি যে হিস্টোপ্যাথোলজি কখন করি, একটা স্যাম্পল রিসিভ করলে তারপর হিস্টোপ্যাথোলজি হয়। তাহলে ওই স্যাম্পলটাকে রিসিভ করা, প্রসেসিং করা, যেটাকে আমরা মানে আমাদের ভাষায় বলি গ্রস এক্সামিনেশন। গ্রস এক্সামিনেশনের একটা প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলে আমাদের আমাদের ডিউটিটা শুরু হয় গ্রস এক্সামিনেশন থেকে শুরু করে। তারপরে হচ্ছে যে আমরা সেই স্লাইড প্রসেস হচ্ছে, সেই স্লাইড গুলো ইন্টারপ্রিট করতেছি। স্লাইড গুলো আমরা সেশন বলি। সেশনে আমরা স্লাইড গুলো হচ্ছে যে কনসালটেন্ট সহ সেগুলো আমাদের একটা ওয়ার্ডে যেরকম রাউন্ড হয়, আপনারা ট্রেনিং বা ইন্টার্ন করার সময় ওয়ার্ডে যেমন পেশেন্ট দেখার জন্য একটা রাউন্ড হয়, আহ, আপনি যে স্লাইড গুলো দেখলেন সেই স্লাইড গুলো নিয়ে হচ্ছে যে উইথ কনসালটেন্ট বা টিচার একটা সেশন হয় যেখানে ওই স্লাইড গুলো নিয়ে ডিসকাশন হয়। তাহলে ডিউটির ভিতরে প্যাটার্ন হলো আমাকে গ্রসিং করতে হয়, ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিং এক্সামিনেশন করতে হয়, সেখান থেকে স্লাইড প্রিপারেশন হয়, স্লাইড গুলো ইন্টারপ্রিট করতে হয়, নিজে আগে দেখতে হয় স্লাইড গুলো। ট্রেনিরা নিজেরা হচ্ছে দেখেন, অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, ফাইন্ডিংস গুলো অবজার্ভ করেন। তারপরে সেটা নিয়ে টিচারের সাথে তারা হচ্ছে সেশন করেন, সেশনে হচ্ছে একাডেমিক লার্নিং হয়। ওয়ার্ডে যেরকম পেশেন্টের বিভিন্ন ফাইন্ডিংস নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়, বিভিন্ন এক্সামিনেশন করতে বলা হয়, ট্রিটমেন্ট অপশনগুলো নিয়ে বলা হয়, সাইড ইফেক্ট নিয়ে বলা হয়, সেরকম আমাদের সেশনগুলোতে বিভিন্ন স্লাইডের কি কি ফাইন্ডিং রয়েছে, কি কি ডায়াগনোসিস হতে পারে, কি কি প্রোটোকল ফলো করা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হয়। তো এরকম গ্রসিং এর মতো আবার হচ্ছে পরবর্তীতে এটাকে রিপোর্টিং করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের মানে প্রতিদিনের কাজ। এর পাশাপাশি গ্রসিং এর অল্টারনেটিভ যেমন এফএনএসি, সাইটোপ্যাথোলজির ক্ষেত্রে এফএনএসি কালেকশন করা, বিভিন্ন প্রসিডিউর করা, কোর বায়োপসি, এফএনএসি করা, এগুলো করা হয়। এবং তাহলে প্রথম আপনি কাজটা শুরু হবে এফএনএসি বা গ্রসিং, একটা হচ্ছে যে পেশেন্টের সাথে এক্সপোজারের মাধ্যমে। পেশেন্টের
স্যাম্পল অথবা পেশেন্ট, এফএনএসি বা গ্রসিং, মানে পেশেন্টকে এক্সপোজ হলেন, তারপরে সেটা নিয়ে আপনি কাজ করে স্লাইড তৈরি করলেন, তারপরে সেটা আপনি স্টাডি করলেন, টিচারের সাথে আপনি সেটা সেশনে ডিসকাশন হলো, তারপরে সেটা রিপোর্টিং হবে। এটা হলো আমাদের রুটিন ওয়ার্ক। এর পাশাপাশি অন্যান্য একাডেমিক ক্লাস, সেমিনার এগুলো থাকে অন্যান্য সাবজেক্টের মতোই। নাইট শিফট করতে হয় কিনা এটা হচ্ছে যে মানে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট অনেক সময় ভেরি করে। আমাদের টিল নাও বাংলাদেশে প্যাথোলজিতে হচ্ছে যে যারা হিস্টোপ্যাথোলজি ট্রেনিং করেন বা এমডি প্যাথোলজি, এফসিপিএস প্যাথোলজি, তাদের নাইট শিফট করতে হয় না। মোস্ট অফ দি মেডিকেল বা ইনস্টিটিউটে হচ্ছে মর্নিং ডিউটিটা হচ্ছে যে কমনলি করতে হয় সকাল 8টা থেকে 8টা থেকে মনে করেন 2টা PM পর্যন্ত করতে হয়। এর পাশাপাশি যখন স্লাইড আসে সেই স্লাইড গুলো ইন্টারপ্রিটেশন অনেকে, এটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভেরি করে। কোনো কোনো ইনস্টিটিউটে এই মানে মর্নিং মর্নিং আওয়ারের কাজ শেষ করার পরে রেসিডেন্টরা বা ট্রেনিরা হচ্ছে যে স্লাইড ইন্টারপ্রিটেশন সেশন শুরু করে নিজেরা, ট্রেনি ডক্টররা। তো এটা মানে 2টা বা 3টা থেকে শুরু করে 6টা, 7টা, 8টা। যেমন বিএসসি এর মধ্যে সাধারণত সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। আবার বিএসসি এর বাইরে অন্যান্য মেডিকেলে কাজের লোড অনুসারে কেউ হয়তো 2টার সময়, 3টার সময় চলে যেতে পারে, আবার কেউ হয়তো 5টা, 6টা পর্যন্ত কাজ করে। তো এটা ফিক্সড না আর কি। তো এটা নিয়ে আপনি আগেই এত আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নাই। তবে বিএসসি এর মধ্যে যদি হয় বা এএফআইপি তে যদি ট্রেনিং হয়, এই 2টা সেন্টারে কাজের লোড তুলনামূলক বেশি। তো এখানে দেখা যাচ্ছে সাধারণত রেগুলারই ইভিনিং পর্যন্ত থাকতে হয়। সকাল থেকে শুরু করে ইভিনিং পর্যন্ত থাকতে হয়, সেগুলো মাইন্ড সেট আপ দরকার হয়। আর এর বাইরে ঢাকা মেডিকেলেও উল্লেখযোগ্য সংখ্যক কাজ হয়, বারডেমেও মোটামুটি ভালো সংখ্যক কাজ হয়। আর অন্যগুলো সম্পর্কে আমি অত ডিটেলসে স্পেসিফিক বলতে পারবো না। তো যতটুকু জানি যে যে এগুলো গভর্নমেন্ট মেডিকেল হওয়ার ফলে এখানে হচ্ছে যে ওই মানে মেডিকেল কলেজগুলো আপনারা জানেন যে দুপুরের পরে সাধারণত হচ্ছে যে মেডিকেল কলেজ যে এরিয়াটা সেটা সাধারণত অফিস টাইমের পরে ক্লোজ হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে এখানে দুপুরের পরে কাজটা সাধারণত কম হয়। আর ঢাকা মেডিকেল সেটা দুপুরের পরে ক্লোজ হলেও এখানে কাজের লোড বেশি থাকার কারণে একটু অল্টারনেটিভলি রেসিডেন্টরা সাধারণত বিকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় আর কি। এই আচ্ছা, জব অপরচুনিটি বা এগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব। তো আমি কিন্তু এর মধ্যে আপনাদের কোশ্চেন কিছু অ্যান্সার হয়ে যাচ্ছে, যেগুলো বাকি থাকবে সেগুলো পরবর্তীতে আসবে। আদারওয়াইজ একই কোশ্চেন রিপিট করার দরকার হবে না আশা করি। তাহলে কাজের প্যাটার্ন, কাজের কি কি ধরনের কাজ করি আমরা সেগুলো, যেমন তাহলে গ্রসিং এ কি কি থাকে এটা একটু আপনাদের ধারণা দিতে পারি। গ্রসিং এ কিন্তু কি হয়, ওইখানে স্যাম্পল গুলো অনেক সময় ছোট স্যাম্পল আসে, বড় স্যাম্পল আসে। যেমন একটা কোলন অপারেশন করে আপনাকে দিল, সেটা আপনি গ্রসে এক্সামিনেশন করবেন। সেখানে ফরমালিনের হয়তো ঝাঁজ, আপনাকে ফরমালিন একটা টক্সিক সাবস্টেন্স, সেটা হচ্ছে চোখে মুখে আপনার ফরমালিন। আমরা যেমন অ্যানাটমিতে যখন আমরা এসে যেতাম ভিসেরা এক্সামিনেশন করতে, দেখা যায় অনেকেই চোখ দিয়ে পানি পড়তো। তারপরে এসে 1-2 দিন একটু আহ, খাবারের সময় তাদের ব্যাড ফিলিং হতো। তো এটা গ্রসিং এর সময় প্রথম প্রথম এরকম হতে পারে, কিন্তু এটা আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। কারণ গ্রসটা হলো আমাদের জন্য ফান্ডামেন্টাল একটা এক্সামিনেশন, যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী। সো এটাকে আপনার তখন আর এটাকে ওইরকম ভীতিকর লাগবে না আসলে। তবে মেন্টালি আপনাকে থাকতে হবে যে এখানে গ্রসিং, অ্যানাটমিক্যাল স্যাম্পল বা সার্জিক্যাল স্যাম্পল গুলো আমাকে মানে খালি চোখে বা আমাকে ফিজিক্যালি হ্যান্ডলিং করতে হবে, আমাকে দেখতে হবে, হাত দিয়ে ধরতে হবে। আহ, সেগুলোকে আমাকে খালি চোখে পরীক্ষা করতে হবে। এরপরে খালি চোখে পরীক্ষা করার পরে আমি যে প্রিপারেশন নিব, প্রিপারেশন নেওয়ার পরে স্লাইডটা তৈরি হবে, সেটাই হচ্ছে আমরা মাইক্রোস্কোপে দেখি। আবার কেউ যদি মনে করে যে প্যাথোলজি মানে এখানে পুরোটাই হচ্ছে বিহাইন্ড দ্য সিন, পেশেন্টের সাথে কোনো যোগাযোগ নাই, এটাও আবার ভুল। কারণ এখানে আমাদের যেমন এফএনএসি, কোর বায়োপসি, ফ্লুইড অ্যাসপিরেশন, এগুলাতে কিন্তু পেশেন্টের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করছি, পেশেন্টের থেকে আমরা কালেকশন করতেছি, পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি। এগুলো হচ্ছে যে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে পেশেন্টের যে রিপোর্ট ডেলিভারি করা, হিস্টোপ্যাথোলজি কেস সলভ করতে হলে প্রচুর পেশেন্টের সাথে ক্লিনিক্যাল কোরিলেশনের দরকার হয়, ডক্টরদের সাথে যোগাযোগের দরকার হয়, পেশেন্টের সাথে যোগাযোগের দরকার হয়, পেশেন্টের হিস্ট্রি নিতে হয়। তো এটা কিন্তু ক্লিনিক্যাল সাবজেক্টের মানে পেশেন্ট থেকে আপনি দূরে থাকবেন এটার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই অবশ্যই পেশেন্ট ওরিয়েন্টেড হতেই হবে প্যাথোলজি ক্যারিয়ার। মানে এটা পুরোপুরি অন্যান্য অন্যান্য প্যারাক্লিনিক্যাল সাবজেক্টে আপনি হয়তো একটা ল্যাব রিপোর্ট করছেন, সেখানে পেশেন্ট সম্পর্কে আপনার বেশি সব ক্ষেত্রে মানে অল্প কিছু এক্সেপশন ছাড়া অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট সম্পর্কে আপনার না জানলেও চলবে। আর
প্যাথোলজি রিপোর্টিং এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আপনাকে পেশেন্ট সম্পর্কে জানতেই হবে, পেশেন্ট সম্পর্কে আপনার একটা মিনিমাম ইনফরমেশন আপনাকে নিতেই হবে, আদারওয়াইজ আপনি প্যাথোলজি রিপোর্ট করতে পারবেন না। সো এটা অনেকে যেটা মনে করতে পারেন যে প্যাথোলজি মানে আমি পেশেন্ট থেকে দূরে থাকবো, পেশেন্ট মানে আই মিন পেশেন্টের ঝামেলা, পেশেন্ট রিলেটেড ঝামেলা থেকে দূরে থাকবো, এটা কিন্তু ওরকম না। পেশেন্ট রিলেটেড যে কমিউনিকেশন সেটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। আচ্ছা, পরে বাইরের ডিগ্রি সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেখানে রেজিস্ট্রেশনটা হচ্ছে যে যে দেশে আপনি কাজ করবেন সেই রেজিস্ট্রেশন একটা জিনিস, আর ডিগ্রি সরি, ওই ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো যেটা বলেছিলাম যে ডিগ্রি অনেক সময় আপনি বাইরের ডিগ্রি উইদাউট ট্রেনিং করতে পারবেন, কিন্তু যেখানে কাজ করবেন ওই দেশের নিজস্ব রেজিস্ট্রেশন প্রসেসটাকে ফলো করে সেটা কাজ করতে হবে। রেজিস্ট্রেশন মানে ডিগ্রি থাকলে রেজিস্ট্রেশন তো আর অত জটিল হয় না সাধারণত, ডিগ্রিটাই জটিল হয়। আহ, তো যেমন ইউএসএমএল এর ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে ডিগ্রি করা পড়ার রেজিস্ট্রেশনটা সহজ, কারণ ডিগ্রির ভিতরে রেসিডেন্সি ইনক্লুডেড। আপনি পার্ট ওয়ান পার্ট টু করে রেসিডেন্সি প্যাথোলজিতে করলে তখন আপনি হচ্ছে ডিগ্রিটা পেয়ে যাবেন, তখন আপনি রেজিস্ট্রেশনটা আপনার জন্য সহজই হয়ে গেল। আর যদি ইউকে বেসড এফআরসি প্যাথ হয়, তাহলে এফআরসি প্যাথ ডিগ্রির পরে আপনি একটা রেজিস্ট্রেশন করে যদি ইউকে তে কাজ করতে চান সেই জায়গায় আপনি রেজিস্ট্রেশন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বা ইউকে বেসড মিডল ইস্ট বা ইউরোপিয়ান কিছু কান্ট্রি এগুলোতে হচ্ছে আপনি ওই ডিগ্রিটাকে ইউজ করে রেজিস্ট্রেশন ফলো করে আপনি কাজ করার সুযোগ পাবেন। এই আবার হচ্ছে যে বাইরে কাজ করলে আমরা বাংলাদেশে ই করতে পারবো কিনা,
বা বাংলাদেশের ডিগ্রি আমরা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে যে আমাদের দেশের যে এমডি ডিগ্রি বা এফসিপিএস ডিগ্রি, এটা এখনো আমরা এই ডিগ্রি দিয়ে বাইরে কাজ করার মতো আমাদের এখন সুযোগ নেই আসলে। আমি এখন এই ডিগ্রি দিয়ে হচ্ছে যে অন্য একটা দেশে গিয়ে স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবো না সরাসরি। তো এফআরসিপাত এবং আদার সম্পর্কে ইউএসএমএল কথা তো বললাম, যে ইউএসএ কানাডাতে কিন্তু আসলে আমাদের অনেক ডক্টর বাংলাদেশ থেকে পাশ করে অনেকেই হচ্ছে যে সেখানে কিন্তু ভালোভাবে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং ভালো সুনামের সাথে কাজ করছেন। অনেকে টেক্সট বইয়ে লিখেছেন, টেক্সট বইয়ের চ্যাপ্টার লিখেছেন, মানে যে বইগুলো সারা বিশ্বে ফলো করে এরকম বইয়ের চ্যাপ্টারও কিন্তু আমাদের স্যাররা লিখেছেন, এবং সেটা খুবই আমাদের জন্য গৌরবময় বিষয়। আর এফআরসি প্যাথের ক্ষেত্রেও এরকম যে আমাদের অনেকেই হচ্ছে এফআরসি প্যাথ করে ইউকে সহ অনেক ইউরোপিয়ান বা মিডল ইস্ট কান্ট্রি গুলোতে কাজ করছেন আর কি। এফআরসি প্যাথের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে একটা সুবিধা সেটা হচ্ছে যে ট্রেনিংটা আপনি না করেই, মানে ট্রেনিংটা বলতে হচ্ছে ইউকে তে বা বাইরের দেশে ট্রেনিং ছাড়াই আপনি পরীক্ষা দিতে পারবেন। যেমন পার্ট ওয়ান পরীক্ষার জন্য আমার যে কোনো বাংলাদেশে যে কোনো ইনস্টিটিউটে যদি একজন প্যাথোলজিস্ট প্রফেসর বা হেড অফ দ্য ডিপার্টমেন্টের আন্ডারে আমি 1 বছর প্যাথোলজি মানে হিস্টোপ্যাথোলজি ট্রেনিং করি, সে যদি আমাকে এলিজিবল হিসেবে সার্টিফাই করে যে আমি 1 বছর ট্রেনিং করেছি তার আন্ডারে, তাহলেই কিন্তু হচ্ছে আমি এফআরসিপি পার্ট ওয়ান দিতে পারবো। ইভেন আমার যদি এমডি ডিগ্রি না থাকে, এফসিপিএস ডিগ্রি না থাকে, আমার পার্ট ওয়ান না থাকে, তাহলেও আমি যদি একজন প্যাথোলজিস্টের আন্ডারে, প্রফেসর বা ডিপার্টমেন্টের হেডের আন্ডারে আমি হিস্টোপ্যাথোলজিতে 1 বছর ট্রেনিং করি, বা তার কাছ থেকে আমি এই স্পন্সরশিপটা নিতে পারি যে হ্যাঁ এ 1 বছর কাজ করেছে, এই পরীক্ষার জন্য এলিজিবল, তাহলে কিন্তু আমি পার্ট ওয়ান পরীক্ষা দিতে পারবো। আর একই রকম ভাবে আমি যদি 3 বছরের ট্রেনিং সার্টিফিকেট নিতে পারি, তাহলে হচ্ছে আমি পার্ট টু পরীক্ষা দিতে পারবো। তাহলে এটা একটা বড় সুবিধা, যে আমি বাংলাদেশে থেকে আমার ডিগ্রির সাথে সাথে আমি পুরো ট্রেনিংটাও এফআরসিপ্যাথ পরীক্ষার জন্য আমি শো করতে পারবো, বা আমি নিজে এলিজিবল হব। তো পার্ট টু পরীক্ষা তো পার্ট ওয়ান ছাড়া হবে না, তো প্রথম পার্ট ওয়ান পরীক্ষা সেখানে আমি 1 বছর ট্রেনিং দিয়ে করতে পারবো, আর পার্ট টু জন্য 3 বছর পার্ট ওয়ান পাস করতে হবে প্লাস 3 বছরের ট্রেনিং লাগবে। এবং পার্ট ওয়ানের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে পার্ট ওয়ানটা আমি দেশে বসে বা আমি ঘরে বসে দিতে পারি, কারণ এটা হচ্ছে অনলাইন পরীক্ষা। আর এবং পার্ট ওয়ান পরীক্ষার পরে আমি যে শুধু একটা মানে পার্ট ওয়ানই করলাম তা না, এর পাশাপাশি আমি একটা মেম্বারশিপও পাচ্ছি, ডিপ্লোমেট মেম্বারশিপ পাচ্ছি। এবং এই যে পোস্ট ফিক্স আমি ডেজিগনেশন পেলাম পার্ট অন করে, এটা কিন্তু আমি আবার ইউজ করতে পারছি। যেমন আমি পার্ট অন করার পরে কিন্তু আমি মেম্বারশিপটা যখন অ্যাপ্লাই করি মেম্বারশিপের জন্য, তারা যখন আমাকে অ্যাপ্রুভ করে, তারপর থেকে কিন্তু আমি আমার নামের পরে আমি যেমন এমবিবিএস লিখছি, এমডি লিখছি, সেরকম আমি ডিপার্সিপ্যাথ এটা কিন্তু আমি ইউজ করতে পারছি এটা ডেজিগনেশন হিসেবে। এটা একটা বড় একটা আমাদের মানে সম্মান কিছুটা হলেও অতিরিক্ত, যে আমি 1 বছরের ট্রেনিং এর মাধ্যমে পার্ট ওয়ান পাস করলে আমি এটা ইউজ করতে পারি। এবং বাংলাদেশে ওই যে আমি যে বলেছি স্মার্ট প্যাথোলজি, আমরা এটা পরিচালনা করছি। স্মার্ট প্যাথোলজির মাধ্যমে কিন্তু এফআরসি বা পার্ট ওয়ানের একটা ভালো ট্রেনিং আমাদের মানে কোর্স পরিচালনা হচ্ছে, এবং এখান থেকে সাকসেসফুলি কিন্তু আমাদের ডক্টররা পাশ করছেন, এখান থেকে ট্রেনিং করে পার্ট ওয়ান পাশ করতে পারছেন আর কি। আর পার্ট টুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে পার্ট টু পরীক্ষাটা দিতে হয় হচ্ছে যে ফিজিক্যালি, যে স্পেসিফিক এক্সাম সেন্টার সেখানে গিয়ে এপিয়ার করতে হয়। এবং এখানে ইউকে তে মেইনলি সেন্টার গুলো থাকে, এর পাশাপাশি অনেক সময় আহ, আমাদের এশিয়ান কিছু কান্ট্রি, সিঙ্গাপুর, ইজিপ্ট, দুবাই, এগুলোতে অনেক সময় সেন্টার, এডিশনাল সেন্টার থাকে, তখন এখানেও আমি পরীক্ষা দিতে পারি। আদারওয়াইজ ইউকে তে গিয়ে পরীক্ষা দিতে হয়, কিন্তু এটা বাংলাদেশে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, এটা আমাকে ফিজিক্যালি যেতে হবে। একজন বলেছিলেন যে এফআরসি প্যাথ ডিগ্রি করলে কি আমি বাংলাদেশে কাজ করতে পারবো। এটাও হচ্ছে যে বাংলাদেশে আহ, কোনো একটা বাইরের ডিগ্রি থাকলে সেটা আসলে একটা ফর্মালিটিস এর মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে হয়। কিন্তু আপনি পোস্ট গ্রাজুয়েশন ডক্টর হিসেবে আপনি কাজ করতে পারবেন। ফর্মালিটিসটা মেনটেন করতে হবে, কনসেন্টটা অফিসিয়ালি নিতে হবে, যাতে আপনি কাজ করতে পারেন, কেউ আপনাকে লিগালি আপনাকে কেউ অ্যাকিউজ করতে না পারে। কিন্তু আপনি স্পেশালিস্ট ওয়ার্ক অবশ্যই করতে পারবেন। বাংলাদেশের একজন খ্যাতনামা প্রফেসর, প্রফেসর মোকাররম আলী, যাকে হচ্ছে প্যাথোলজি হিসেবে সিনিয়র অন্যান্য সাবজেক্টের স্যাররাও চিনেন, উনি হচ্ছে বাংলাদেশে এফআরসি প্যাথ করা ডিগ্রি দিয়ে উনি বাংলাদেশে প্র্যাকটিস করেছেন। আচ্ছা, ওয়ার্কিং অপরচুনিটি লাস্ট অফ অপশন আমাদের আজকে, এটা অলরেডি অনেকে প্রশ্নও করেছেন।
তো এখানে আমাদের ওয়ার্ক অপরচুনিটি প্রথমে বলেছি আমরা টিচার হিসেবে রোল প্লে করি। তো টিচার হিসেবে আমরা মেডিকেল, ডেন্টাল কলেজ বা ইউনিভার্সিটি এগুলোতে আমরা টিচার হিসেবে কাজ করতে পারি। এরপর কনসালটেন্ট হিসেবে আমরা কাজ করতে পারি বা রিসার্চার হিসেবে কাজ করতে পারি বিভিন্ন প্রাইভেট ল্যাব, গভর্নমেন্ট ল্যাব, সেগুলোতে আমরা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি, রিপোর্টিং, হিস্টোপ্যাথোলজি, আমরা যে একটু আগে যে যে সাবজেক্ট গুলো দেখলাম, সাইটোপ্যাথোলজি, মলিকুলার প্যাথোলজি, জেনেটিক্স, সবগুলোতে কিন্তু আমাদের রিপোর্টিং অপরচুনিটি রয়েছে। ইভেন আমরা ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল এই সবগুলো পরীক্ষারই রিপোর্ট আমরা করতে এলিজিবল, কারণ প্যাথোলজি কোর্স হচ্ছে যে মানে পুরো আমাদের সবগুলো সিস্টেম, সবগুলো অর্গান, সবগুলো প্যাথোলজিক্যাল সিমটমস, প্যাথোজেনেসিস, ল্যাবরেটরি ফাইন্ডিং, সবগুলো আমাদের যেহেতু আমাদের কোর্সের ভিতরে অন্তর্গত, এই জন্য আহ, আমরা মানে প্যাথোলজিস্ট রিপোর্টিং এর জন্য আমরা সবকিছুই এলিজিবল। তবে আমাদের মেইন ফোকাসটা আমাদের থাকে মোস্ট অফ আস সার্জিক্যাল প্যাথোলজি এবং হিস্টোপ্যাথোলজি রিলেটেড যে টেস্টগুলো, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, ইমিউনিস্টিকেমিস্ট্রি, এগুলো হচ্ছে আমাদের মেইন এরিয়া অফ ইন্টারেস্ট। আর অনেকে, কেউ চাইলে সে পার্সোনালি সে একা রিপোর্ট করতে পারে কোনো একটা প্রাইভেট ল্যাবে, নিজে ল্যাব দিতে পারে। অনেক সময় সিনিয়রের সাথে সে অ্যাসিস্ট করতে পারে, তাকে সিনিয়রের আন্ডারে থাকতে পারে বা সিনিয়র অ্যাসিস্ট করে দুইজন মিলে রিপোর্ট করতে পারে। আবার অনেক সময় অনেক ল্যাবে হচ্ছে যেগুলো একটু বড় ল্যাব, সেখানে দেখা যায় যে একটা টিম হিসাবে সেখানে রিপোর্টিং করা হয়। তো এটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইউর চয়েস অ্যান্ড অপরচুনিটি, আপনি চাইলে একাও করতে পারেন। আবার হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না, আমার একা করার চেয়ে আমরা একটা টিম ওয়ার্ক করলে আমাদের রিপোর্টিংটা ভালো হবে, আমরা একে অপর থেকে শিখতে পারবো, একুরেসি ভালো হবে, তাহলে আমরা হচ্ছে যে দুইজন মিলে বা একটা টিম হিসেবে রিপোর্টিং সুযোগ রয়েছে। আর একটা আমাদের একটু এডিশনাল প্র্যাকটিসের সুযোগ রয়েছে যে আমরা প্রসিডিওর করতে পারি, যেটা থেকে আমরা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সপোজারটাও ভালো হয় এবং আমাদের এখান থেকে একটু ফিনান্সিয়াল এক্সট্রা কিছু ইনকামের সুযোগ আছে। সেটা হচ্ছে এফএনএসি করা, গাইডেড এফএনএসি করা, সিটি গাইডেড, আল্ট্রাসাউন্ড গাইডেড, কোর বায়োপসি করা, ফ্লুইড অ্যাস্পিরেট করা, এগুলো আমাদের প্রসিডিউরাল কিছু প্র্যাকটিসের সুযোগ রয়েছে এবং এখান থেকে আমরা এক্সট্রা ইনকামও করতে পারি। আবার এগুলো পরে আবার আমরা নিজেরা আবার হিস্টোপ্যাথোলজি বা সাইটোপ্যাথোলজি পরীক্ষা করে রিপোর্টও করতে পারি। তো দুইটাই এখানে আমরা এই সুযোগটা এডিশনাল রয়েছে। এই তো একজন হচ্ছে শর্ট কামিংস এবং হচ্ছে যে আহ, কিছু পজিটিভ ফাইন্ডিং জানতে চাচ্ছেন, তো আমি অলরেডি এগুলো অ্যাড করেছি আমার স্লাইডে। কিছু পজিটিভ দিক হচ্ছে যে ভ্যালু একটা প্যাথোলজিস্ট অন্যান্য মানে যেহেতু বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাবজেক্টের মধ্যে আমরা আলোচনা করছি, অন্যান্য সাবজেক্টের টিচার হিসেবে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভ্যালু এবং হচ্ছে যে ইনফ্লুয়েন্স তৈরি করার সুযোগ রয়েছে। তো এর পাশাপাশি আমাদের স্কিল এবং নলেজ থাকলে টিচার হওয়ার পাশাপাশি আবার রিপোর্টিং এর ক্ষেত্রে এডিশনাল ভ্যালু ক্রিয়েট করার সুযোগ রয়েছে। এবং আমার ক্লিনিক্যাল নলেজ এবং ইনসাইট যদি ভালো থাকে, এটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো অনেক ডিজিজ। যেমন আমরা যখন অনেক দেখি যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ফর এক্সাম্পল, একটা লিম্ফ নোডে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, আমরা যদি পেশেন্টকে হিস্ট্রি নেই, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টের হিস্ট্রি ইজ মোর সুইটেবল বা মোর ইন ফেভার অফ সার্কোইডোসিস। তখন আমাদের এই ক্লিনিক্যাল নলেজ এবং ইনসাইটটা কিন্তু আমাদের ডায়াগনোসিসটা আমরা করতে পারি সার্কোইডোসিস। আবার এই নলেজটা যদি আমরা অ্যাপ্লাই না করি, তাহলে হয়তো আমরা বলবো যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হচ্ছে, তার মানে এটা বাংলাদেশের আসপেক্টে টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা টিউবারকুলোসিস ডায়াগনোসিস করলাম, পরবর্তীতে দেখা গেল যে তার পেশেন্টের এনটিটিভি ড্রাগে খুব বেশি রেসপন্স করলো না। কিন্তু আমরা যদি ক্লিনিক্যাল নলেজ এবং ইনসাইটটাকে অ্যাপ্লাই করি, তাহলে হয়তো আমি একই ফাইন্ডিংসে আমি সার্কোইডোসিসটাকে প্রিফার করবো, কারণ দুইটাতেই গ্রানুলোমা থাকে। তো একজন প্যাথোলজিস্টের এই অপরচুনিটি রয়েছে, সে একটা ক্লিনিক্যাল জাজমেন্ট সে অ্যাপ্লাই করতে পারে। এবং এই জন্য আমি একটু আগেও বলেছি যে প্যাথোলজি বেসিক সাবজেক্টের মধ্যে অন্তর্গত হলো, বেসিক্যালি এটা আসলে ক্লিনিক্যালি ওরিয়েন্টেড সাবজেক্ট। এবং প্রত্যেকটা রিপোর্টেই হচ্ছে যে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন এবং প্রেজেন্টেশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয় এবং সেখানে কোরিলেশন করতে হয়। আর যেহেতু এখনো মানে স্যাচুরেটেড অনেকটা হয়ে গেলেও, তারপরও ভালো রিপোর্টিং এর মাধ্যমে, ভালো টিচিং এর মাধ্যমে স্টিল আমাদের মানে ডিস্টিংগুইশড বা রিমার্কেবল কেউ হওয়ার সুযোগ রয়েছে, আমরা যদি খুব ভালো মানের প্রফেশনাল এক্সিলেন্স অর্জন করতে পারি। এরপরে অনিশ্চিত হলেও আমাদের পক্ষে আল্লাহ সহায় হলে, ভাগ্য ফেভার করলে, রিজিক থাকলে প্র্যাকটিসের মাধ্যমে ভালো ইনকামের সুযোগ রয়েছে। কতটুকু কে করতে পারবো সেটা জানি না, কিন্তু সুযোগ রয়েছে যে যদি ভালো
এক্সিলেন্স থাকে এবং অন্যান্য বিষয় যেগুলোর সাথে জড়িত, ইনকামের সাথে জড়িত, সেগুলো যদি ক্লিক করে একসাথে, তাহলে স্টিল প্যাথোলজিস্ট হিসেবে ভালো ইনকামের সুযোগ থাকবে। তো পজিটিভ বলেই তো আপনাদেরকে খুব বেশি আনন্দিত করতে পারছি না, কারণ অনেক নেগেটিভ দিকও রয়েছে। সেটা হচ্ছে প্রথমে যে কথা, যে অধিকাংশ ডক্টরই চান যে প্যাথোলজি বা বেসিক সাবজেক্টে আসতে, প্যারাক্লিনিক্যাল সাবজেক্টে রিলেটিভলি তারা হচ্ছে যে কাম অ্যান্ড কোয়াইট রিল্যাক্সড লাইফ লিড করবেন। পেশেন্টের ফোন দেওয়া, পেশেন্টের সকাল বিকাল এই সমস্যা ওই সমস্যা, ইমার্জেন্সি পেশেন্ট দৌড়ে চলে যাও, এই ঝামেলাটা যাতে না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে প্যাথোলজি কিন্তু সেরকম কাম অ্যান্ড কোয়াইট সাবজেক্ট না। একটা রিপোর্ট দিলে ওটা নিয়ে অনেক টেনশন করতে হয়, তো অনেক রিপোর্ট রিভিউ হয়, অনেক রিপোর্ট মেডিকো লিগ্যাল ইস্যু হয়। আপনি ক্যান্সার বলে দিলে 2 দিন পরে তার স্টোমাক অপারেশন করে ফেলবে। তখন যদি ক্যান্সার না পাওয়া যায় তাহলে কি হবে? আবার ক্যান্সার যদি আমি দিতে না পারি, তাহলে পেশেন্টের তো ক্যান্সার ছড়িয়ে যাবে। তার লিম্ফ নোড মেটাস্টেসিস হবে, ব্রেনে মেটাস্টেসিস হবে। তা আমি যদি ক্যান্সার দেই তাহলে ট্রিটমেন্ট হবে, না দিলে তো ট্রিটমেন্ট হবে না। তো এরকম অনেক অ্যাংজাইটি, অনেক এখানে হচ্ছে যে পেশেন্টের মানে একটা রিপোর্টের কনসিকুয়েন্স অনেক কিছু থাকে। তো যে কারণে এটা আসলে খুব বেশি যে একেবারে কাম অ্যান্ড কোয়াইট সাবজেক্ট তা না। অনেক স্ট্রেস এখানে নিতে হয়। যদি আমি প্র্যাকটিক্যালি অ্যাক্টিভ থাকতে চাই, তাহলে অনেক স্ট্রেস আমাকে নিতে হয়। একটা কোর বায়োপসি করলেন, কোর বায়োপসি পরে হচ্ছে যে এটা রিপোর্ট এডিকুয়েট স্যাম্পল আসছে কিনা, তার রিপোর্টটা একুরেট হলো কিনা, এরকম টেনশন করতে হয়। তাহলে প্রতিটা রিপোর্টই কিন্তু হাইয়েস্ট লেভেল অফ এফোর্ট দরকার একুরেসির জন্য। মানে আমি হয়তো 20টা রিপোর্ট করছি, আমি বললাম যে একটা রিপোর্ট আমার ভুল হলো বা কারেক্ট হলো না, কিন্তু 19, আমি তো 95% কারেক্ট, কিন্তু একটা যে ভুল হলো সেটাই কিন্তু এভিডেন্স হিসেবে থেকে যাচ্ছে, সেটাই কিন্তু আমার বিরুদ্ধে একটা ডকুমেন্ট হিসেবে থেকে যাচ্ছে। বা ওই পেশেন্টটাই হয়তো আমার রিপোর্টের কারণে আহ, ভালো একটা ম্যানেজমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে আমি কাজ যতই করি, আমার প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমার একুরেসির জন্য আমাকে হাইয়েস্ট লেভেল অফ এফোর্ট দিতে হবে। এবং এটার জন্য আমাকে কোয়ালিটি ট্রেনিং দরকার হবে, ভালো টিচিং এর দরকার হবে, ভালো একটা এক্সপোজারের দরকার হবে, বিভিন্ন সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের বিভিন্ন ডিজিজ এগুলোর সম্পর্কে আমার প্র্যাকটিক্যালি এক্সপোজার দরকার হবে। আমার আমার ট্রেনিং সেন্টারে যদি মনে করেন লাং এর কোনো কেস আমার সেন্টারে আসে না, বায়োপসি, তাহলে আমি লাং কিভাবে শিখবো? তো এরকম বেশ কিছু হচ্ছে যে আমাদের আহ, জটিলতা রয়েছে। এরপর ডাইমেনশন সিলেবাসটা, যেহেতু আমাদের প্যাথোলজি মানে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু আমাদের পড়তে হয়। ব্রেনের প্যাথোলজি, টিউমার থেকে শুরু করে স্কিন, মেল জেনিটাল, ফিমেল জেনিটাল, সবগুলো অর্গান আমাদের পড়তে হচ্ছে। সো এবং প্রত্যেকটা অর্গানের ডিজিজই আমার পড়তে হচ্ছে। এই কারণে আমাদের জন্য এটা অনেক সময় ফ্রাস্ট্রেটিং মনে হয় যে এত কিছু মনে রাখা, কোরিলেট করা আসলে খুবই কষ্টকর। আর যেহেতু প্যাথোলজি মানে সাবজেক্টটা ওইভাবে ফ্লারিশ করে নাই এখনো আমাদের, এই কারণে লার্নিং অপরচুনিটি কিন্তু এখনো কম। মানে খুব ওয়েল অর্গানাইজড টিচিং মেথোডোলজি, ভালো টিচার, ভালো স্যাম্পল, এরপরে অ্যাডভান্স টেস্ট অ্যাভেলেবিলিটি, এগুলো কিন্তু এখনো অনেক অ্যাডভান্স টেস্টই, অনেক মানে অধিকাংশ সেন্টারে অনেক অ্যাডভান্স টেস্ট হয় না। যে কারণে লার্নিং অপরচুনিটির ক্ষেত্রে লিমিটেশন রয়েছে। এবং আহ, এর চেয়ে বেশি দুঃখজনক হচ্ছে যে জব ফিল্ড যে আপনি প্যাথোলজি যে ভাবলেন যে এখানে একটু নিরিবিলি আসবো, কম্পিটিশন কম আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে আমি বললাম যে 2020 সালে পাশ করে এখনো প্রমোশন হয়নি এরকম। কারণ এর আগে লম্বা সারি হয়ে গেছে অলরেডি। এখনো প্রায় 60, মানে 70 থেকে 80 অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের লিস্টে আছে। তার মানে প্রমোশনটা আগে যেটা ছিল, যে আগে আগে প্রমোশন হওয়ার সুযোগ, সেটা কিন্তু এখন কমে যাচ্ছে। কারণ প্রতি বছর যে 35 থেকে 40 জন পাস পাস করছে, এফসিবিএস এ এখন দেখা যাচ্ছে যে প্রতি বছর 30-35 জন চান্স পাচ্ছে এফসিবিএস এ। তাহলে এতগুলো লোক যখন পোস্ট গ্রাজুয়েশন করবে, এরা কোথায় কাজ করবে, এরা কোথায় প্রমোশন পাবে? এই প্রশ্নগুলো কিন্তু উত্তর এখনো আমাদের কাছে ক্লিয়ার না। যে কারণে এই জব ফিল্ডের জায়গায় আমাদের কিন্তু বড় একটা কোশ্চেন রয়ে গেছে। এই এরপরে হচ্ছে যে ইভেন প্রাইভেট মেডিকেলেও আগে যেখানে দেখতাম যে পাশ করার পরেই একেবারে 1 মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারতো, এখন তাদের ওই ডিমান্ডের তুলনায় পোস্ট গ্রাজুয়েশন ডক্টর বেড়ে যাওয়াতে তারা দেখা যাচ্ছে এখন তারা নাম দিয়েছে সিনিয়র লেকচারার। যে তাহলে পাশ করার পরে সিনিয়র লেকচারার হবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। আর আগে যেহেতু কম ছিল, পাশ করার পরেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে। তো এই মানে জায়গাগুলো ইভেন প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিশেষ করে ঢাকা শহর বা বিভাগীয় শহরগুলোতে আহ, মানে অনেক প্যাথোলজিস্ট রয়েছেন। তো সেই ক্ষেত্রে
নতুন প্যাথোলজিস্টদের জন্য কাজের অপরচুনিটি খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। আরেকটা হচ্ছে যে স্টিল, এই যে বললাম যে এই যে পেশেন্টের হেডেক নেওয়া লাগতেছে, ক্লিনিক্যাল কোরিলেশন করা লাগতেছে, বিভিন্ন সিস্টেম সম্পর্কে জানা লাগছে, সেই তুলনায় আমাদের যতটুকু স্ট্রেস দিতে হচ্ছে, যতটুকু নলেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, ওই তুলনায় আমাদের স্টিল হচ্ছে যে মানে ফি, যেটা প্রাইভেট প্র্যাকটিসের ফি বা রিপোর্টিং ফি, এগুলো এখনো অনেক কম। এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট। কারণ আপনাকে নেগেটিভ পয়েন্টগুলো না বললে আপনি বলবেন, 2 বছর পরে বলবেন যে আমি একটা ক্লাস করেছিলাম ডাক্তার অমুক মাইনুল ইসলাম, তো ক্লাস করার পর দেখলাম যে প্যাথোলজি অনেক ভালো ভালো কথা বললো, কিন্তু এসে দেখলাম যে এই অবস্থা। তখন তো আপনি আমাকে সামনে না বললেও মনে মনে হয়তো আমাকে দুইটা বকা দিবেন। তো এই জন্য এই বিষয়গুলো আমাকে নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু জানতে হবে। এই তারপরে বলবো যে নেগেটিভ মানে যে সব শেষ হয়ে গেছে তা নয়, কারণ এর আগে যে পজিটিভ বলেছি, আপনার কিন্তু এখনো ভ্যালু ক্রিয়েট করার সুযোগ আছে। এখনো ভালো প্যাথোলজিস্ট হলে আপনাকে ভালো সেন্টারে কাজের সুযোগ আপনার থাকবে। আপনি চাইলে ওই যে বললাম এফআরসি পাস ডিগ্রি বাংলাদেশে ট্রেনিং করে আপনি কিন্তু বাইরে গিয়ে এফআরসি, কারণ গত আমাদের জানুয়ারি মানে 6 মাস আগেই কিন্তু আমাদের একজন প্যাথোলজিস্ট এফআরসি পাস করেছে বাংলাদেশে ট্রেনিং দিয়ে। তো আপনি কিন্তু এই সুযোগগুলো অন্যান্য সাবজেক্টের তুলনায় বাংলাদেশে এখনো আপনি এই সুযোগটা নিতে পারছেন। এই আপনার ক্লিনিক্যাল, আপনি বেসিক সাবজেক্টে আসলেন, আবার আপনার ক্লিনিক্যাল চর্চাটাও আপনি করতে চাচ্ছেন, এই দুইটার কম্বিনেশন কিন্তু আপনি প্যাথোলজি ছাড়া পাবেন না। যেখানে ক্লিনিক্যাল ইনসাইটও আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আবার টিচিং, বেসিক সাবজেক্ট এগুলোর মধ্যে আপনি থাকতে পারছেন। এই কম্বিনেশনটা অন্য কোনো সাবজেক্টে পাবেন না। এই কিছু পজিটিভ দিকও রয়েছে। তা দুইটা মিলেই আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। এর ভিতরে আপনাকে ট্রেনিং যদি আসতে চান, তাহলে ওই যে কোয়ালিটি ট্রেনিং করা, হার্ড ওয়ার্কিং হওয়া, বা আমাকে ডিস্টিংগুইশড হতে হবে, এই ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে। তাহলে আপনি ভালো করার সুযোগ থাকবে। এই। আর লাস্ট অফ অল, ডিসিশন ইজ ইয়োর্স। হ্যাঁ, এটা একটা কোট আমি গতকালকে দেখেছি যে আহ, সবসময় যে ইনকামটাই আপনাকে আহ, সবকিছুতে ডিসিসিভ রোল প্লে করবে তা না। আপনি যদি চিন্তা করেন যে আমার ইম্প্যাক্ট সবার উপর ভালো থাকুক, সেটার জন্য কিন্তু এই ধরনের সাবজেক্ট গুলো স্টিল ভালো রোল রয়েছে। কারণ আপনি প্যাথোলজিস্টদের দেখবেন সব সাবজেক্টই আপনাকে দরকার হয়, সব সাবজেক্টেই আপনার সাথে কমিউনিকেট করবে প্যাথোলজিস্টের সাথে, যেটা অন্যান্য সাবজেক্টে কম। কারণ সব সাবজেক্টে প্যাথোলজির দরকার আছে। সেই সব মিলে স্টিল কিছু ইম্প্যাক্টের জায়গা রয়েছে। ইনকামের ব্যাপারটা কিন্তু আমরা আনসার্টেন। হ্যাঁ, তো স্পেশাল থ্যাঙ্কস আমার হচ্ছে যে সিনাপস মেডিকেল একাডেমির মাধ্যমে এটা অ্যারেঞ্জ করেছে। এবং স্মার্ট প্যাথোলজি সবসময়, আমি নিজেও স্মার্ট প্যাথোলজি একজন জড়িত, এবং সিনাপস মেডিকেল একাডেমিতেও আমি এখানে ক্লাস নেওয়া বা হচ্ছে যে এটার একাডেমিক বিভিন্ন গাইডলাইনের সাথে আমি জড়িত আছি। এর বাইরে বিডি ল্যাব, এখানে আমি প্র্যাকটিস করি। তো এইগুলোকে আমি থ্যাঙ্কস অ্যাকনোলেজ করতে চাই। আমার ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টদেরকে আমি অ্যাকনোলেজ করি, কারণ তাদের যেহেতু আমি তাদের সরাসরি শিক্ষক, তাদের বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন এবং বিভিন্ন ইন্টারেস্ট আমাকে হচ্ছে যে এই ধরনের আহ, মানে টিচিং এগুলোকে ইন্সপায়ার করে। শুধু ঢাকা মেডিকেলের মানে এমবিবিএস স্টুডেন্ট না, ঢাকা মেডিকেলের যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তারাও আমাকে ইন্সপায়ার করে। তো সবাইকে ধন্যবাদ। আমি বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, তারপরে যদি কারো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। পিএইচডিটা আসলে আমি বললাম যে যেহেতু আমি অ্যাব্রোডের সবগুলো সম্পর্কে আমার জানা নেই। পিএইচডির ক্ষেত্রে আপনি যে কোনো সাবজেক্টে পিএইচডি করতে হলে যেটা কমন প্রসিডিওর, যে আপনাকে একটা প্রোটোকল দেখতে হয়, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাকে ঘাটাঘাটি করতে হয় যে কোথায় কি অপরচুনিটি আছে, তারপরে কারো আন্ডারে কমিউনিকেট করে পিএইচডিটা করতে হয়। তো সেই হিসাবে পিএইচডি মানে হচ্ছে আপনি ওই পিএইচডি রিলেটেড ইউনিভার্সিটি আপনাকে, বা কোন ইউনিভার্সিটি সেটা, আমেরিকা হতে পারে, তারপরে ইউকে হতে পারে, একটা ইউনিভার্সিটি আপনাকে দেখবেন, সেই ইউনিভার্সিটির কি কি অপরচুনিটি আছে সেগুলো দেখবেন। তবে পিএইচডি করলে আপনি পোস্ট গ্রাজুয়েট হিসেবে কাজের সুযোগ থাকবে আমার যতটুকু মনে হয়। আপনি যদি প্যাথোলজি রিলেটেড কোন একটা টপিকে পিএইচডি করেন, তাহলে প্যাথোলজিস্ট হিসেবে কাজের সুযোগ আপনার থাকবে, এটুকু আমার বিশ্বাস। একজন ধন্যবাদ দিয়েছেন, তো আমিও আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনাদের সাথে হয়তো আমার অনেকের সাথে ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু আপনারা মানে কোনোভাবে পোস্ট দেখে বা
ইনভাইটেশন দেখে এখানে জয়েন করেছেন। আপনাদের দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আপনাদের আগ্রহ দেখে। আপনারা যে কোনো বিষয়ে যদি আপনি যোগাযোগ করেন বা জানতে চান, আমি চেষ্টা করব আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো হেল্প লাগলে সেই হেল্পটা করার। আমি শুধু ব্যক্তি হিসেবে নয়, আমি যে বললাম যে স্মার্ট প্যাথোলজির পক্ষ থেকে বা সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে বা ইভেন হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, এই ধরনের কোনো রিপোর্টিং সংক্রান্ত বিষয় যদি থাকে, সেখানেও আমি আপনাদেরকে বিডি ল্যাবের মাধ্যমে বা ঢাকা মেডিকেল কলেজের মাধ্যমে আপনাদেরকে হেল্প করাতে চেষ্টা করব। তো আর কোনো প্রশ্ন না থাকলে আমি হচ্ছে যে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আপনাদের সবার সুন্দর জীবন এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।